আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। আপনারা সবাই কেমন আছেন? ওকে, ঠিক আছে। স্যার, আসতে পেরেছি, সবাই খুব ক্লিয়ারলি শুনতে পাচ্ছি। ওকে, তো আমি জুমের আইডিটা দিয়েছি, মানে সবাইকে জুমে আসতে হবে তা না। আপনারা ফেসবুক লাইভেও ক্লাস করতে পারবেন, জুমেও ক্লাস করতে পারবেন, যে কোনো জায়গায় ক্লাস করতে পারবেন। জুমে ক্লাস করার শর্ত হচ্ছে কখনো ভিডিও অন করা যাবে না, ভিডিও অন করা যাবে না। আর যারা জুমে ক্লাস করতে পারেন তারাই করবেন আর কি। অনেকেই আছে যে ওই যে কল ওভার ইন্টারনেট এটাতে ক্লিক করতে হয়, এগুলো জানেন না। হ্যাঁ, সেটার জন্য তারা আসলে ফেসবুক প্রাইভেট গ্রুপেই ক্লাস করবেন, সমস্যা নেই। ঠিক আছে, ওকে, ঠিক আছে। তো আসেন আহ, আমরা তাহলে শুরু করে দেই আমাদের আমাদের বিষয়টা। আমরা প্রথমত প্রথমত আজকে যেটা পড়ব সেটা হচ্ছে যে বাস্তব সংখ্যা থেকে শুরু করব। ঠিক আছে, ক্লিয়ার? আমরা তাহলে পড়াশোনার দিকে শুরু করে দিই। সবাই সবাই মনোযোগ হন। আমাদের ইয়ের মধ্যে ম্যাজিক ম্যাথ বইয়ের প্রথম যেই চ্যাপ্টারটা আছে সেটা কি বাস্তব সংখ্যা। এই বাস্তব সংখ্যা থেকে আমরা আসলে পড়া স্টার্ট করব। তো লেট গেট স্টার্টেড। ঠিক আছে, আমরা বাস্তব সংখ্যা শুরু করি। ওকে, সবাই 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 একটু খেয়াল করেন, আমরা বাস্তব সংখ্যাটা শুরু করে দিব। ক্লিয়ার সাউন্ড? ওকে, ঠিক আছে। তো ওকে, আমাদের এখন আমরা একটু রেকর্ডিংটা অন করে দেই। এই বাস্তব সংখ্যার মধ্যে যে প্রথম টাইপটা, আমার বইয়ের মধ্যে যে প্রথম টাইপটা আছে, আপনারা লক্ষ্য করলেই দেখতে পাবেন যে বইয়ের মধ্যে প্রথম টাইপটা আসলে কোন টাইপটা দেয়া আছে। সেই টাইপটা হচ্ছে অঙ্ক, সংখ্যা এবং স্থানীয় মান নির্ণয়। অঙ্ক, সংখ্যা আর স্থানীয় মান নির্ণয়। তো এইটা সম্পর্কে আমরা আগে প্রথমে কি শিখবো বলেন তো? আগে প্রথমে বেসিক শিখবো। আমাদের প্রথম যে কাজটা হবে যে অঙ্ক, সংখ্যা এবং স্থানীয় মান নির্ণয়ের বেসিক জিনিসটা একটু আমরা শিখে নিই, তাহলে আপনাদের খুবই মজা লাগবে এটা সম্পর্কে এমসিকিউগুলো শিখতে। ঠিক আছে, ওকে। প্রথমে যেই জিনিসটা আমরা শিখব সেটা হচ্ছে একটা একটা জিনিস আছে হচ্ছে অঙ্ক। অঙ্ক অঙ্ক বানান কিন্তু স্বরেও উময় ক, অঙ্ক। আর আরেকটা জিনিস হচ্ছে সংখ্যা। অঙ্ক আর সংখ্যা জিনিসটা কিন্তু সেম না। অঙ্ক আর সংখ্যা জিনিসটা হচ্ছে সেম না, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, পৃথিবীতে অঙ্ক আছে। পৃথিবীতে অঙ্ক আছে কতগুলা? অ্যান্সার হচ্ছে পৃথিবীতে অঙ্ক মাত্র 10টি। অঙ্ক কয়টি? অঙ্ক হচ্ছে 10টি। সেই অঙ্কগুলা কি কি? সেই অঙ্কগুলা হচ্ছে শূন্য, তারপরে এক, তারপরে হচ্ছে দুই, তারপরে তিন, তারপরে চার, তারপরে পাঁচ, ছয়, সাত, আট এবং নয়। এই 10টা হচ্ছে অঙ্ক। তাহলে শূন্য থেকে 9 পর্যন্ত হচ্ছে অঙ্ক। দেখুন যে অঙ্ক কতগুলা, অঙ্ক শুধুমাত্র 10টা। 10টা মাত্র অঙ্ক আছে পৃথিবীতে, 10টা মাত্র অঙ্ক আছে। ওকে, ক্লিয়ার? ওকে, তাহলে এই যে 10টা যে অঙ্ক আছে, অনেকে ওই যে জুমে এসে বলছে যে অডিও নাই। জুমে অডিও ঠিকই আছে, জুমে কল ওভার ইন্টারনেটে ক্লিক করতে হয়। যারা জুমে আগে থেকে ক্লাস করে অভ্যস্ত তারা আসলে পারবে ক্লাস করতে। তাছাড়া অনেকেই পারবে না, ওরা অনেকেই কল ওভার ইন্টারনেটে ক্লিক না করলে কিন্তু জুমে ক্লাস করতে পারবে না। তা সেই জন্য তাদের জন্য আমাদের কিন্তু ওই যে ফেসবুক গ্রুপটাই মানে বেটার আর কি। ফেসবুক গ্রুপে ক্লাস করাই বেটার। আচ্ছা, ঠিক আছে। তাহলে এই যে দেখেন শূন্য থেকে 9 পর্যন্ত, এই যে 1 2 3 4 5 6 7 8 9 10টা। এই 10টা আছে হচ্ছে আমাদের অঙ্ক। এই অঙ্কগুলা দিয়ে অনেক অনেক বড় বড় সংখ্যা তৈরি করা যায়, অনেক ছোট সংখ্যা তৈরি করা যায়। যেমন আমি যদি বলি 12, এই যে 12 একটা সংখ্যা, এর মধ্যে অঙ্ক আছে দুইটা। কি কি অঙ্ক আছে? একটা হচ্ছে 1, একটা হচ্ছে 2। এই 12টা হচ্ছে সংখ্যা, এই গোটাটা মিলে হচ্ছে একটা সংখ্যা, কিন্তু এর মধ্যে অঙ্ক আছে দুইটা, 1 এবং 2। ক্লিয়ার? যেমন আমি যদি বলি যে 3435 বা 3465 আমি লিখলাম, তো বড় একটা সংখ্যা লিখলাম, 3465 লিখলাম। তো 3465 লিখতে গেলে এই বড় একটা আমি কি লিখেছি বলেন তো? পুরাটা মিলে কয়টা সংখ্যা? এখানে এখানে একটাই সংখ্যা, এই পুরাটা মিলে হচ্ছে একটা সংখ্যা। এই 3465টাই হচ্ছে একটা সংখ্যা, পুরাটা মিলে একটা সংখ্যা। কিন্তু এই সংখ্যাটা লিখতে গিয়ে আমাদের অঙ্ক কয়টা হয়েছে? এই 3 একটা অঙ্ক, 4 একটা অঙ্ক, 6 একটা অঙ্ক, 5 একটা অঙ্ক। তাহলে 3 4 6 5 মানে এটা 5 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা। ক্লিয়ার? তাহলে 5 অঙ্ক বিশিষ্ট
5 অঙ্ক বিশিষ্ট একটি একটি হচ্ছে সংখ্যা, হচ্ছে এটা একটাই সংখ্যা, এখানে সংখ্যা আছে একটা, কিন্তু এটা হচ্ছে 5 অঙ্ক বিশিষ্ট। ক্লিয়ার? বুঝেছি? তার 5 অঙ্ক নাকি 4 অঙ্ক বলে? এটা 5 অঙ্ক না 4 অঙ্ক? 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, রাইট। এটা হচ্ছে এই যে 3 4 6 5, এটা হচ্ছে 4 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা। হ্যাঁ, আপনারা কমেন্ট করবেন সব সময়, এটা কিন্তু 5টা অঙ্ক নেই, এটা কয়টা অঙ্ক আছে? 4টা অঙ্ক। তাহলে 4 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা হচ্ছে 3465। ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে। তাহলে আমাদের মাথায় রাখতে হবে এগুলো ইন্ডিভিজুয়াল হচ্ছে, প্রত্যেকটা হচ্ছে অঙ্ক, কিন্তু পুরাটা মিলে হচ্ছে একটা সংখ্যা। ওকে, এরপরের কথাটা হচ্ছে যে আমি যদি বলি 9, 9 আমি লিখেছি, এই 9টা অঙ্ক নাকি সংখ্যা বলেন তো? মনে করেন 9, বা আমি যদি 3 লিখি, এটা কি অঙ্ক নাকি সংখ্যা? কি বলবেন আপনি? 9কে অঙ্ক বলবেন না সংখ্যা বলবেন? অ্যান্সার হচ্ছে 9 হচ্ছে একই সাথে একটা অঙ্ক আর একই সাথে একটা সংখ্যাও। মানে 9 কিন্তু 3 কিন্তু 9 কিন্তু এই এই অঙ্কগুলা একই সাথে অঙ্ক এবং সংখ্যা দুটাই। মানে এরা শুধু অঙ্ক বা শুধু সংখ্যা না, এরা একই সাথে অঙ্ক এবং একই সাথে সংখ্যা। ক্লিয়ার? বুঝেছেন? মানে এরা একই সাথে কি অঙ্ক প্লাস হচ্ছে একই সাথে সংখ্যা। তাহলে পৃথিবীতে অঙ্ক আছে কতগুলা? 10টা। পৃথিবীতে সংখ্যা আছে কতগুলা? মিলিয়ন বিলিয়ন কোটি কোটি, কোনো অসীম সংখ্যক সংখ্যা আছে। তাহলে পৃথিবীতে অঙ্কের সংখ্যা হচ্ছে 9, মানে 10টি। পৃথিবীতে অঙ্ক আছে হচ্ছে 10টি, আর সংখ্যা আছে কয়টি? সংখ্যা আছে হচ্ছে অসীম, অসীম সংখ্যক সংখ্যা আছে। এই 10টা সংখ্যার মধ্যে, এই যে সরি 10টি অঙ্কের মধ্যে 9টি অঙ্ক যে আছে, এই যে 9টা অঙ্ক, প্রথম এই যে 1 থেকে 9 পর্যন্ত যে 9টা অঙ্ক আছে, এই এই অঙ্কগুলাকে বলা হয় সার্থক অঙ্ক। এই অঙ্কগুলাকে কি বলা হয় বলেন তো? সার্থক অঙ্ক। মনে রাখবেন, এগুলোকে বলা হবে হচ্ছে সার্থক অঙ্ক। আর শূন্য হচ্ছে ব্যর্থ অঙ্ক বা নিরর্থক অঙ্ক। হ্যাঁ, শূন্য কিন্তু নিরর্থক অঙ্ক বা ব্যর্থ অঙ্ক। ঠিক আছে? মানে এটা অঙ্ক, ঠিক আছে, মানে 9টা অঙ্ক হচ্ছে 1 থেকে 9 পর্যন্ত, এরা হচ্ছে সার্থক অঙ্ক। আর 0টা হচ্ছে নিরর্থক অঙ্ক। মানে এই শূন্যের কোনো মূল্য থাকে না যদি সামনে দেওয়া যায়, এটাকে সাহায্যকারী অঙ্কও বলা হয়, রাইট। এটার আরেকটা নাম হচ্ছে সাহায্যকারী অঙ্ক, এটাও বলা যেতে পারে। ক্লিয়ার? ওকে, তো আমরা মোটামুটি অঙ্ক আর সংখ্যা সম্পর্কে শিখলাম। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এই যে খুব সুন্দর কথা বলেছে, কে বলেছেন? রিয়াদ হাসান বলেছেন। রিয়াদ ভাই, আপনাকে ধন্যবাদ। রিয়াদ ভাই বলেছেন যে 9 হলো এক অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা, এক অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা। 9 হচ্ছে এক অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা। আবার যখন আমরা বলবো যে মনে করেন 27, তাহলে তখন আমরা বলবো এটা হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা। এটা হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা হয়ে যাবে। ক্লিয়ার? হ্যাঁ, এটা কিন্তু নিরর্থকও বলা হয়, আবার নির্থকও, মানে নিরর্থক মানে, তো আপনার বলা যেতে পারে, অথবা এরকম করেও লেখা যেতে পারে। হ্যাঁ, নিরর্থক এভাবে করেও বলা যেতে পারে, নিরর্থক। আচ্ছা, সমস্যা নাই। এখন আমাদের আমাদের এখন মেইন জায়গায় চলে আসি। ক্লিয়ার? এই পর্যন্ত বুঝেছি। এখন দেখেন, আচ্ছা, আমরা অনেক সময় আমরা ছোটবেলায় একটা জিনিস পড়তাম না, আপনাদের মনে আছে? যে ধরেন 4 2 আছে, আমরা এইভাবে করে বলতাম না? এইটাকে এইভাবে করে বলতাম না যে 4 10 2 42, এইভাবে করে বলতেন আপনারা? 4 2 কে 4 10 2 42 এভাবে বলতাম আমরা। অথবা আমাদের আমাদের মনে করেন যে আছে 1 দিয়ে মনে করেন যে 9 আছে, তাহলে আমি বলছি যে 1 10 9 19, এইভাবে করে বলতাম না? 1 10 9 19 এইভাবে করে বলতাম কি? মনে আছে সবার? তো এই যে কথাটা, এখানে 10 জিনিসটা কই থেকে আসছে? এই যে আমরা যে ছোটবেলায় এই জিনিসটা বলতাম, এই জিনিসটা আসলে কই থেকে আসছে? যে এই যে 4 10 2 42 9, মানে এখানে 10 কথাটা কোথা থেকে আসছে? এইটা হচ্ছে ইন্টারেস্টিং বিষয়। একটা জিনিস খেয়াল করেন, আরেকটা আমি বলি, আরেকটু বড় দেখে বলি। মনে করেন আপনার কাছে আমি আছে 85, হ্যাঁ 85 বললাম, বা 84 বললাম, হ্যাঁ 84 বললাম। তো আমরা এটাকে কি বলতাম? এটাকে বলতাম হচ্ছে এরকম, যে 8 10 8 10 4 84, এভাবে করে বলতাম না? তা আমার কোশ্চেনটা হচ্ছে লোকাল, আচ্ছা, এইটা কিভাবে করে আসলে বিষয়টা হতো? বিষয়টা হচ্ছে এই 10টা কোথা থেকে আসছে? প্রাইমারি স্কুলে পড়ছেন তাই না? ফেসবুকে আটকে যাচ্ছে আইডি, ওই
ওই গ্রুপের মধ্যে উনি বলছে যে জুমের আইডি পাসওয়ার্ড পাচ্ছি না, জুমের আইডি পাসওয়ার্ডটা গ্রুপের মধ্যে দিয়ে দিছি। গ্রুপে দেখেন এমপিবিএন জব, ওই গ্রুপের মধ্যে দেখেন, ঠিক আছে? তো এই 10 জিনিসটা আসছে হচ্ছে এখান থেকে। দেখেন এই 42টা আপনি কি 4 আর 2 যোগ করলে কি 42 হয়? আমাকে বলেন তো, 4 আর 2 যোগ করলে কি 42 হয়? ইয়েস অর নো? 4 আর 2 যোগ করলে কি 42 হয়? 4 আর 2 যোগ করবো, আমাদের 42 হবে? 42 হবে না। আচ্ছা, 4 আর 2 যোগ করলে 42 হয় না, তাহলে কি হয়? এই যে 4-এর সাথে 10 গুণ করে, 4 গুণন 10, তার সাথে 2 যোগ করলে আসলে 42 হয়। তাহলে 4 10 2 42, তার মানে কি 4-এর সাথে 10 গুণ করে 2 যোগ করলে আসলে 42 হয়। তাহলে দেখেন, তারপরে কি 1 যোগ 9 করলে কিন্তু 19 হয় না, 1 যোগ 9 করলে কিন্তু 19 হয় না। তাহলে কি হয়? 1-এর সাথে 10 গুণ করে 9 যোগ করলে কিন্তু 19 হয়, তাই না? তাহলে দেখেন একটা কিন্তু 10 কিন্তু গুণ যাচ্ছে, এই যে 8 10 4 84, তাহলে 8 আর 4 যোগ করলে কিন্তু 84 হয় না। কি হয়? 8-এর সাথে, 8-এর সাথে আপনাকে কি গুণ করতে হবে বলেন তো? 8-এর সাথে 10 গুণ করে 4 যোগ করলে কিন্তু 84 হবে। 8 10 4 84 হবে। ক্লিয়ার? বুঝেছেন মজার ব্যাপারটা? বুঝছেন? এখন ব্যাপারটা হচ্ছে এই 10 জিনিসটা আসলো কই থেকে? এইটাকেই বলা হয় হচ্ছে স্থানীয় মান। এটার নাম কি বলেন তো? স্থানীয় মান। এটাকে বলা হয় স্থানীয় মান। তার মানে স্থানীয় মান মানে কি? এই যে 2 যে আছে, 2 এর মান আসলে 2, কিন্তু এখানে 4-এর মান হচ্ছে 4 গুণন 10 মানে 40। সেজন্য 40 আর 2 হবে 42। এই জন্য এটাকে বলা হয় একক, এটাকে বলা হয় দশক। দশক মানে কি? 10 দিয়ে গুণ, ওই মানটা যে আছে ওকে 10 দিয়ে গুণ করলে ওর আসলে মানটা পাওয়া যাবে, আসল মানটা পাওয়া যাবে। একে আমি দেখতেছি 4, কিন্তু এর মান আসলে 40, এর স্থানীয় মান আসলে 40। মানে 10 দিয়ে গুণ করে আসলে ওর স্থানীয় মানটা পাওয়া যাবে। সেই জন্য এর মান হচ্ছে 40, আর 2 যোগ করলে আসলে 42 হলো। বুঝেছেন? এই যে যেমন 1 আর 9 আছে, 9-এর মান 9 ঠিক আছে, কিন্তু 1-এর মান হচ্ছে 1 গুণন 10 মানে 10। এখানে 4-এর মান ঠিক আছে, কিন্তু 8-এর মান হচ্ছে 8 গুণন 10 মানে 80। 8 গুণন 10 মানে হচ্ছে 80। তার মানে ওদের নিজস্ব 8-কে দেখলে 8-এর মান কিন্তু 8 না, 8-এর মান আসলে 80। এই জন্য এগুলোর হচ্ছে স্থানীয় মান আমরা আসলে হিসাব করি, এগুলো হচ্ছে স্থানীয় মান। ঠিক আছে, এগুলো হচ্ছে স্থানীয় মান। স্থানীয় মান আমরা এইভাবে করে হিসাব করতাম। তাহলে আমরা এই যে স্থানীয় মান নিয়ে যে পড়ালেখা করি, এটা কোথা থেকে আসছে? আমরা ছোট্টবেলা থেকে কিন্তু শিখে আসি, তাই না জিনিসটা? এই জিনিসটা হচ্ছে যে আমাদের থাকে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, তারপরে হচ্ছে নিযুত আর কোটি। এই তো, এগুলো হচ্ছে স্থানীয় মান ছিল, তাই না? এই স্থানীয় মান ছিল একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এগুলো ছিল স্থানীয় মান। হ্যাঁ, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তো যখন একটা আপনার কাছে সংখ্যা দেওয়া থাকবে, এই অযুত বানান বর্গীয় জ দেওয়া থাকে, এটাও বর্গীয় জ মাঝে মাঝে দেওয়া থাকে, বিভিন্ন বইয়ে বিভিন্ন ভাবে দেওয়া আছে, সমস্যা নাই। আচ্ছা, তাহলে মনে করেন একটা সংখ্যা যখন আপনি লিখবেন 4 1 3 7 2 5, ঠিক আছে? এগুলোর এই 5-এর মান কিন্তু 5, স্থানীয় মানটা চিন্তা করেন আপনি। আমি যদি এগুলোর নাম বলি, এটার নাম হবে একক, এটা হবে দশক, এটা হবে শতক, এটা হবে হাজার, এটা হবে অযুত, এটা হচ্ছে লক্ষ। এই পাশে যদি আরো কিছু থাকতো, এটা নিযুত, এটা কোটি, আরো আমি বাড়াই দিলাম। মনে করেন এখানে 6, এখানে 7 আছে। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এইভাবে করে স্থানীয় মানগুলো হিসাব করে। কিন্তু পরীক্ষায় যদি আপনাদের আসে, পরীক্ষায় আপনাদের কিভাবে আসবে আমি এটা বলি এখন। দেখেন, পরীক্ষায় মনে করেন আসবে এই 7-এর এই 3-এর স্থানীয় মান কত? আমি যদি বলি যে 3-এর স্থানীয় মান কত, 3-এর স্থানীয় মান, তাহলে আপনার অপশনে যদি দেওয়া থাকে ক নাম্বার 3, খ নাম্বারে দেওয়া থাকে 100, গ নাম্বারে দেওয়া থাকে 3000, আর ঘ নাম্বারে দেওয়া থাকে কোনোটি নয়, তখন আপনি কোনটি দিবেন? তাহলে দেখেন আমরা বেসিক শিখতেছি, বলেন তো কোনটা হবে? এটার সহজ উপায় হচ্ছে, স্থানীয় মান বের করার সহজ উপায় হচ্ছে এই যে 3-এর পরে, হ্যাঁ ভেরি গুড, এই তো সবাই অ্যান্সার দিয়েছেন। 3-এর পরে যতগুলা ডিজিট আছে ততগুলো আপনি শূন্য বসাই দিবেন, এই শূন্য বসাই দিবেন। তাহলে এই 3-এর স্থানীয় মান হচ্ছে 3000। যেমন 2-এর যদি স্থানীয় মান এখানে বের করতে বলতো, 2-এর পরে একটা শূন্য বসতো, 20 হইতো। 5-এর স্থানীয় মান 5-এর পরে কিছু নাই, তাহলে 5ই হতো। ক্লিয়ার? বুঝেছেন? স্থানীয় মান বের করার সিস্টেম হচ্ছে এরকম। 3-এর স্থানীয় মান হচ্ছে 3000, মানে যার স্থানীয় মান বের করব তারপরে আমি মনে করব সবগুলো শূন্য বসাই দিব। যদি 4-এর স্থানীয় মান, তাহলে 4-এর পরে 1 2 3 4 5টা শূন্য হইতো। ক্লিয়ার? সবাই বুঝছেন?
যদি আমার 7-এর স্থানীয় মান বের করতে বলে 7-এর পরে 1 2 3 4 5 6 7টা শূন্য হইতো। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? যেহেতু 5-এর স্থানীয় মান বের করলে 5-এর পরে কিছু নাই, তাহলে 5 আসতো, আর কিছু আসতো না। স্থানীয় মানের বিষয়টা এটা। আচ্ছা, তাহলে মোটামুটি স্থানীয় মান সম্পর্কে আমরা বুঝলাম। স্থানীয় মান বিষয়টা কি বুঝতে পেরেছি, কিভাবে বের করতে হয় বুঝতে পেরেছি। ক্লিয়ার? সবাই বুঝছি? মানে স্থানীয় মান বিষয়টা হচ্ছে যে যার স্থানীয় মান বের করব তারপরে জয়টা ডিজিট আছে ওই জায়গায় আমরা শূন্য বসাই দেবো, তাহলেই হয়ে যাবে। মনে করেন অনেক বড় একটা আছে যে আপনার কি এইভাবে করে হিসাব করতে হবে যে 3 3, হ্যাঁ, তারপরে 7 6 5 1। আপনাকে আমি যদি বলি এই 8-এর স্থানীয় মান কত, আর কি দরকার আছে আমাদের কিছু? 8-এর পরে কয়টা শূন্য বসবে এটা দেখতে হবে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, হ্যাঁ, 7টা 8টা 9টা 10টা শূন্য বসবে, শেষ। 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা শূন্য বসবে। ক্লিয়ার? তাহলে 8-এর স্থানীয় মান হয়ে গেল। স্থানীয় মান বের করাটা এতটাই ইজি। মানে মানে ওর পরে জয়টা ডিজিট থাকবে তো ওইটা শূন্য। যদি আমাকে বলতো এই 4-এর স্থানীয় মান বের করতে, তাহলে 4-এর পরে 1 2 3 4 5 6 7টা শূন্য হতো, তাহলে 4-এর পরে 7টা শূন্য দিতাম। ক্লিয়ার? 2টা 2টা 4টা 2 6টা একটা 7টা শূন্য দিতাম। বুঝতে পেরেছি? ওকে, ক্লিয়ার। আচ্ছা, এখন দেখেন, এখন কিন্তু মজা পাবেন, আপনারা মজা পাবেন। দেখেন, আপনি একটা জিনিস চিন্তা করেন তো, ধরেন আপনি চিন্তা করেন যে একটা সংখ্যা আছে, ধরেন আমি আমি সংখ্যাটা লিখছি, ধরেন আমি সংখ্যাটা লিখলাম হচ্ছে 42, একটা সংখ্যা লিখেছি, 42 একটা সংখ্যা লিখেছি। আচ্ছা, একটু আগে আপনি আপনি আপনাকে আমি বললাম যে 42 সংখ্যাটা মানে হচ্ছে 4 10 2 42, তাই না? 4 গুণন 10 যোগ 2। আচ্ছা, আমি যদি বলি যে এইটা এইটা হচ্ছে, তো এইটা কি একক স্থানীয় অঙ্ক না? এই একক স্থানীয় অঙ্ক যেটা আছে, এই যে 2, 2-এর নাম দিলাম হচ্ছে ক। ভাইয়া, আপনাকে আমি যদি বলি 2-এর নাম দিলাম হচ্ছে ক। আচ্ছা, এটা কি দশক স্থানীয় অঙ্ক না? এই দশক স্থানীয় অঙ্কের নাম দিলাম হচ্ছে খ। তাহলে আপনাকে আমাকে বলতে হবে খ আর ক যোগ করলেই কি আপনি আসলে 42 পাবেন? মানে 2 আর 4 যোগ করলে কি 42 পাবেন? মানে খ আর ক যোগ করলে কি 42 পাওয়া যাবে? খ আর ক যোগ করলে 42 পাওয়া যাবে? আমাকে বলেন তো। মানে আমি অঙ্ক দুইটা, আমি আমি জাস্ট অঙ্ক, মানে এই অঙ্কটা হচ্ছে খ, 4 মানে হচ্ছে এটা, মানে খ মানে 4, আর একক স্থানীয় অঙ্ক মানে হচ্ছে মনে করেন 2, ক মানে 2। তাহলে কি ক আর খ যোগ করলে কি 42 পাওয়া যাবে? এটা কি সম্ভব? যদি কোনো ডিজিট শূন্য থাকে, শূন্যর পরে এতগুলো শূন্য দিলে তো শূন্যই হবে। শূন্যের স্থানীয় মান, আবু সাইদ বলছে যে শূন্য থাকলে স্থানীয় মান কি হবে? শূন্যের স্থানীয় মান শূন্য, সেটা যেখানেই থাক না কেন। তাহলে দেখেন, খ আর ক যোগ করলে কিন্তু আসলে কি আসতেছে? এটা সংখ্যা আসতেছে না। তাহলে কি আসবে বলেন তো? এই খ মানে কিন্তু 4 ছিল, এই খ এর সাথে কি 10 গুণ করে, খ এর সাথে 10 গুণ করে 2 যোগ করা মানে কি, ক যোগ করলে কি আমাদের ইয়া চলে আসবে না? আমাদের সংখ্যাটা চলে আসবে না? তার মানে কি 10 খ প্লাস ক, আমাদের অ্যান্সার আসতেছে না? এইটা হচ্ছে সংখ্যাটা, হয় না? এটা হচ্ছে সংখ্যাটা। এটা কি বুঝতেছেন? তার মানে খ যেহেতু দশক স্থানীয় অঙ্ক, এই দশক স্থানীয় অঙ্কের সাথে সবসময় 10 গুণ করতে হবে, এবং তার সাথে ক যোগ করলে, মানে একক স্থানীয় অঙ্ক যোগ করলে কিন্তু আপনার সংখ্যাটা আসবে। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? সেই জন্য আপনাদের যদি কোনো সময়, মানে ব্যাপারটা বুঝছেন কি, 42, 42 সংখ্যাটা কি করতে হবে? 4 গুণন 10 প্লাস 2, মানে 42, 4 10 2 42, তার মানে 4 গুণন 10 প্লাস 2। তাহলে 4 গুণন 10, এই 10টাকে গুণ করতে হচ্ছে কেন? এর দশক স্থানীয় এই অঙ্কের জন্য 10 গুণ, তার মানে এটা 40 প্লাস 2 মানে হচ্ছে 42। যদি শতক থাকতো তাহলে 100 দিয়ে গুণ করতে হইতো। ক্লিয়ার? বুঝছেন? তাহলে একক স্থানীয় অঙ্ক নামটা, নাম্বার যদি আমি ক দেই আর দশক স্থানীয়কে যদি খ দেই, তাহলে ক এর সাথে খ এর কিন্তু 10 গুণ যোগ করতে হবে। বলছে জুমের সাউন্ড কি অফ না? জুমের সাউন্ড ক্লিয়ার আছে। আপনাকে ওই যে সাউন্ড কল ওভার ইন্টারনেট বা ওই যে ওই অডিও ইয়াটাতে অন করতে হবে, তা নাহলে জুমে দেখতে শুনতে পাবেন না। জুমের সবাই জুমে ক্লাস করে অভ্যস্ত না, তো অনেকেই জুমে পাবেন না। আচ্ছা, আপনাকে এখন যদি আমি বলি একক স্থানীয় অঙ্ক, একক স্থানীয় অঙ্ক যদি আপনার থাকে, মনে করেন একক স্থানীয় অঙ্ক আপনার মনে করেন আছে এক্স বা ওয়াই ধরলাম, ঠিক আছে? আর দশক স্থানীয় অঙ্ক আমি ধরলাম যে এক্স। বলেন তো তাহলে সংখ্যাটা কি হবে? পারবেন সবাই? দেখি তো পারবেন কিনা। সংখ্যাটা কি হবে বলেন? সংখ্যাটা কি হবে? সংখ্যাটা কি হবে? সবসময় কি এক্স আর ওয়াই যোগ করলে কি সংখ্যাটা পাবো আমি? মানে
তাহলে অবশ্যই কি দশক স্থানীয় অঙ্ক যেটা আছে তার সাথে কত গুণ যাবে বলেন তো? 10 গুণ যাবে, 10x, আর তার সাথে হচ্ছে একক স্থানীয় অঙ্ক যোগ হয়ে যাবে। মানে বুঝতে হবে যে আপনি যখনই ওই যে বললাম যে যে কোনো একটা যদি আপনি সংখ্যা নেন, যে মনে করেন 23 সংখ্যাটা নিছেন, 23 মানে তো আর 2 আর 3 যোগ করলে তো আর 23 পাওয়া যাবে না। আপনাকে 2 এর সাথে 10 গুণ করতে হবে, তার মানে দশক স্থানীয় অঙ্ককে 10 দিয়ে গুণ করে তার সাথে 3 যোগ করতে হবে। এই যে 2 যে আছে, এই 2 এর জায়গায় আমি আসলে লিখছি এক্স, যেহেতু দশক স্থানীয় অঙ্ক, আর 3 এর জায়গায় লিখছি মনে করেন ওয়াই। তাহলে 10 ইন্টু এক্স প্লাস ওয়াইটা হবে সংখ্যাটা। ক্লিয়ার? বুঝা গেছে? বুঝা গেছে? আচ্ছা, বর্ষণ বলছে যে 3 অঙ্ক স্থানীয় অঙ্ক কিভাবে বের করে। তাহলে আপনারা এখন আপনারাই বলবেন। এখন আপনাদেরকে যদি বলি যে এইটা এটা তো গেল 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, তাহলে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যায় যদি আপনাদেরকে বলি যে একক স্থানীয় অঙ্ক মনে করেন যে আছে। ক্লিয়ার? সবাই বুঝছি কি? একটু আমাকে জানান তো, সবাই কি এটা বুঝেছি? সবাই এই জিনিসটা কি বুঝেছি যে মানে যেটা দশক স্থানীয় অঙ্ক থাকবে তাকে আমি 10 দিয়ে গুণ করব, তাহলে 10x হইলো, আর একক স্থানীয় অঙ্কটা জাস্ট যোগ করে দেবো, একক স্থানীয় অঙ্কের সাথে যোগ করে দেবো, তাহলে 10x প্লাস ওয়াই হয় সংখ্যাটা। ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে আমরা এখন যদি এইটা বলি যে একক স্থানীয় অঙ্ক, আচ্ছা আপনারা এটাও তো বুঝেছেন, তাহলে মনে করেন আমি যদি বলি 200, ধরেন 218 আছে, হ্যাঁ 218 আছে, তাহলে 218কে আপনি পেতে চাইলে আপনার 8-এর সাথে কত গুণ করা লাগবে? একক স্থানীয় 8-এর সাথে 1 গুণ করা লাগবে, মানে 8ই থাকবে। 10 1-এর জন্য কি আসবে? 1 গুণন 10 মানে 10 হবে। আর 2-এর স্থানীয় মান কত আসলে? 2-এর স্থানীয় মান কত? 2-এর স্থানীয় মান হচ্ছে 2-এর স্থানীয় মান 2-এর পরে দুইটা শূন্য, তার মানে 200 আসবে, তাই না? তার মানে এখন কি আসবে? এখানে যদি দুইটা ডিজিট আছে, 2-এর স্থানীয় মান 200, 1-এর স্থানীয় মান হচ্ছে 10, 8-এর স্থানীয় মান তো 8, তাহলে এই কয়েকটা যোগ করলে 200 আর 10 আর 8 যোগ করলে কি 218 আসে? তার মানে দশক স্থানীয় আচ্ছা আপনারা বুঝতে পেরেছেন 3 অঙ্ক বিশিষ্টতে তাহলে কি হবে? যদি একক স্থানীয় অঙ্কটা মনে করেন 3 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যার একক স্থানীয় অঙ্ক দেওয়া আছে মনে করেন এক্স, দশক স্থানীয় অঙ্ক দেওয়া আছে মনে করেন ওয়াই, আর শতক স্থানীয় অঙ্ক দেওয়া আছে মনে করেন জেড, তাহলে সেই 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটা কি হবে? কে বলতে পারবেন কি হবে? বলেন, ইন্টারেস্টিং, বলেন বলেন দেখি কি হবে। শতক স্থানীয়ের সাথে শতক স্থানীয় যেটা তার সাথে কত গুণ যাবে? মানে এই 2 গুণন 100 করেই তো 200 হয়েছে, তার মানে শতক স্থানীয়ের সাথে 100 গুণ যাবে, মানে 100 জেড হবে। যেটা দশক স্থানীয় অঙ্ক তার সাথে কি 10 গুণ যাবে, 10 ওয়াই হবে। আর যেটা একক স্থানীয় অঙ্ক সেটা তো জাস্ট এক্স যোগ হবে। ক্লিয়ার? সবাই বুঝছেন যে 100z প্লাস 10y প্লাস হচ্ছে এক্স। ক্লিয়ার? মানে এইটা যে আমরা 200 লিখেছি, এই 200 মানে কি আসলে 2 গুণন 100, 2 গুণন 100 প্লাস 1 গুণন 10 প্লাস মানে এই যে একক স্থানীয় দশক স্থানীয় অঙ্ক 1 আছে, 1 গুণন 10 আর প্লাস হচ্ছে 8 গুণন 1 মানে 8, মানে এই যে 100 দিয়ে গুণ হয়েছে শতকের জন্য, এটা 10 দিয়ে গুণ হয়েছে, এটা 8 দিয়ে। 2 গুণন 100 মানে 200, 1 গুণন 10 মানে 10, আর 8 গুণন 1 মানে 8। ক্লিয়ার? সবাই বুঝেছি? আচ্ছা, আচ্ছা এবার আপনারা বলবেন, হ্যাঁ এবার আপনারা বলবেন দেখি পারেন কিনা। ধরেন আপনাদেরকে বললাম আমি 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা যদি আমি বলি, বলেন তো যে একক স্থানীয় অঙ্ককে বললাম এ, দশককে বললাম আমরা বি, তারপরে শতককে বললাম আমরা, শতক স্থানীয় অঙ্ককে বললাম সি, আর হাজার, হ্যাঁ হাজার অঙ্ক বিশিষ্টকে বললাম আমরা, হাজার নাম্বারের অঙ্ক যেটা আছে সেটাকে বললাম ডি। তাহলে সংখ্যাটি কত? কি বলেন, সংখ্যাটি কি হবে? পারা যাবে? বলেন সংখ্যাটি কি হবে? সংখ্যাটি রাইট, এই তো ভেরি গুড, 100 × ডি। রাইট, এই তো পারছেন। হ্যাঁ আপনারা তো পারবেন, আপনারা অস্থির 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 পারবেন, সমস্যা নেই। তার মানে এইটার সাথে 1000 হাজার অঙ্ক বিশিষ্ট, তার মানে 1000 × ডি, যেটা শতক স্থানীয় অঙ্ক তার সাথে 100 × সি, যেটা দশক স্থানীয় অঙ্ক তার মানে এর সাথে 10 গুণ হবে 10 × বি, আর একক স্থানীয় অঙ্কতে 1 গুণ, 1 গুণ হলে তো এটাই হবে। ক্লিয়ার? সব বুঝেছি? রাইট, সুন্দর। আচ্ছা, বলছে 1035-এ শূন্য কত হবে? শূন্যের স্থানীয় মান তো শূন্য, শূন্য গুণন 100 করলে শূন্য হবে। ক্লিয়ার? ভেরি গুড, অস্থির।
আসছি, সবাই পারতেছি। ভেরি গুড। ওকে। হুম, ঠিক আছে। আসেন, আসেন আমাদের ম্যাজিক ম্যাথ বইয়ের ফার্স্ট টাইপের মধ্যে এই ফার্স্ট টাইপটা যে আছে দেখি আপনারা। আমার ম্যাজিক ম্যাথ বই যাদের আছে বা নাই সমস্যা নেই, আমি তো পিডিএফ দিয়ে দিব, না থাকলেও সমস্যা নাই, আমি সামনে দিয়ে দিব। বলছে যে একটি, এইটা পরীক্ষায় আসছে, একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক এ এবং দশক স্থানীয় অঙ্ক বি হলে, হ্যাঁ, সংখ্যাটি কত বলেন? দেখি পারেন কিনা, দেখি তো। একক স্থানীয় অঙ্ক এ আর দশক স্থানীয় অঙ্ক বি হলে সংখ্যাটি কত? দেখেন, এ প্লাস টেন বি হবে নাকি টেন এ প্লাস বি হবে? একক স্থানীয় অঙ্ক এ, তার মানে এর সাথে 1 গুণ, আর দশক স্থানীয় অঙ্ক বি, বি এর সাথে 10 গুণ, তাহলে বি ইন্টু 10 প্লাস হচ্ছে এ। তার মানে কত নম্বর অ্যান্সারটা কারেক্ট বলেন তো? সি নাম্বারটা রাইট। সবাই সবাই বলেন সি নাম্বারটা, তাই না? সি নাম্বার অঙ্কটা কারেক্ট হবে, কারণ অ্যান্সারটা কারেক্ট হবে, কারণ এটা আছে এ আর দশক স্থানীয় অঙ্কে আছে বি। তার মানে 10 ইন্টু বি, এ প্লাস 10 বি, বা 10 বি প্লাস এ, যাই বলেন না কেন, দশক স্থানীয় অঙ্কের সাথে এ প্লাস 10 বি বা 10 বি প্লাস এ, যেটাই বলেন। তবে সি নাম্বারটা কারেক্ট। সবাই পেরেছেন? ক্লিয়ার? বুঝতে পেরেছেন? মজা পাইছেন? তাহলে আমরা অনেক দূর শিখছি। এখন আমরা দেখলাম যে ও আচ্ছা বেশি, তার মানে আমরা এতক্ষণ থেকে কি শিখলাম বলেন তো? বেসিক শিখলাম, বেসিক শিখলাম, মজা করে বেসিক শিখলাম। মজা মানে বেসিক শিখতে যে সব সময় কষ্ট তা তো না। যেটার জন্য শর্টকাট দরকার সেটা আমি শর্টকাট শেখাবো, যেটার জন্য বেসিক দরকার সেটা বেসিক শেখাবো। কিন্তু আপনাদের যাতে মানে ভিত্তিটা মজবুত হয় সেটা খুবই জরুরি। ভিত্তি মজবুত হলে আপনি সবই পারবেন, কোনো সমস্যা নেই। আমি মানে অবশ্যই শর্টকাট যেটা দরকার শর্টকাট শেখাবো, বেসিক সাথে সাথে সাথে, হ্যাঁ, অবশ্যই শেখাবো, কোনো সমস্যা নেই। ওকে, ঠিক আছে। আচ্ছা, ওকে। এই এর পরের কোশ্চেনটা দেখেন, এর পরের পেজটা দেখেন, এর পরের কোশ্চেনটা মানে ডিরেক্টলি পেজ নাম্বার দেখার প্রয়োজন নাই, আমি বলে দিব টাইপ 1। এটা আসলে বাস্তব সংখ্যা টাইপ 1, বাস্তব সংখ্যা মানে 1 নম্বর চ্যাপ্টারে টাইপ 1-এ আছে আমাদের ম্যাজিক ম্যাথ বইয়ে। হ্যাঁ, মানে এই ফার্স্ট এডিশনের বইয়ের 20 নম্বর পেজে আছে এটা, 20-21 নম্বর পেজে। হ্যাঁ, ওকে, ঠিক আছে, 21 নম্বর পেজে। ওকে, এবার বলছে একটি সংখ্যার, এবার বলছে যে একটি সংখ্যার শতক, দশক এবং একক স্থানীয় অঙ্ক, একক স্থানীয় অঙ্ক যথাক্রমে পি, কিউ এবং আর হলে, তাহলে শতকেরটা হচ্ছে পি, শতকেরটা পি, তার মানে 100-র সাথে পি গুণ যাবে, তাহলে 100 × পি। দশক স্থানীয় অঙ্ক হচ্ছে কি কিউ, তার মানে কিউ এর সাথে 10 গুণ যাবে, 10 × কিউ। আর একক স্থানীয় অঙ্ক হচ্ছে আর, তার মানে আর এর সাথে 1 গুণ যাবে, মানে হচ্ছে আর। তার মানে 100p, 100p প্লাস 10q প্লাস হচ্ছে আর, তার মানে এটা কত নাম্বারটা অ্যান্সার হবে? ভেরি গুড, আপনারা তো অস্থির, খুবই ভালো পারেন, খুবই সুন্দর। আচ্ছা, যারা অ্যান্সার দেয় মাঝে মাঝে ওদের ওদের নামগুলোও আমি বলবো, সমস্যা নাই, যারা সুন্দর করে অ্যান্সার দিচ্ছেন। আচ্ছা, তাহলে আমাদের আমাদের এটার অ্যান্সারটা হবে খ নাম্বার, তাই না? এটার অ্যান্সারটা হবে খ নাম্বার। এই যে 100p প্লাস 10q প্লাস হচ্ছে আর, এটাই আছে। মানে শতক যেহেতু পি, তার মানে শতকের সাথে 100 গুণ, দশকের যেহেতু আছে কিউ, তার কিউ এর সাথে 10 গুণ যাবে, একক যেহেতু আছে আর, আর এর সাথে 1 গুণ যাবে। ক্লিয়ার হয়েছেন, তাই না? ওকে, আচ্ছা, এইবার বলেন এটার অ্যান্সার কি হবে? ক খ গ ঘ, এটার অ্যান্সার কি হবে বলেন? 9-এর স্থানীয় মান কত? 100%, রাইট, ভেরি গুড। 9-এর স্থানীয় মান, 9-এর স্থানীয় মান হবে এই, যেটার স্থানীয় মান বের করবেন তারপরে দুইটা ডিজিট আছে, এই দুটাকে আমরা শূন্য চিন্তা করব, মানে 9-এর পরে দুটো শূন্য মানে 900। আমি তো এটাই শিখালাম। তাহলে দেখছেন যা শিখাইছি সেটা কিন্তু আমরা খুব সহজেই পারতেছি। শিখিয়েছি যেটা, যেহেতু ফার্স্ট দিন, আমরা আস্তে আস্তে করে আমরা সবই পারছি, তাই না? ওকে, ভেরি গুড, সুন্দর, ভেরি গুড। হ্যাঁ, হ্যাঁ, মেরাজ, আপনি এগুলো কমেন্ট করিয়েন না যে আমার কমেন্ট কি দেখেন কিনা, মানে কমেন্ট আপনার একার দেখার দরকার নেই, আমি ওভারঅল কমেন্ট দেখি সবারই, সমস্যা নাই, কোনো টেনশন নেওয়ার কিছু নাই। শতক অপশন যদি থাকতো মানে, মানে আমি বুঝি নাই। যদি শতক অপশন থাকতো মানে কি, শতক না,
অপশন থাকলে লেখা থাকতে হবে 9 শতক, এই 9-এর জায়গায় থাকতে হবে 900-র জায়গায় 9 শতক হইলে এটাও কিন্তু অ্যান্সার হইতো। ঠিক আছে, 9 শতক, শুধু শতক থাকলে হবে না। ওকে, আচ্ছা এখানে বলেন তো শূন্যের স্থানীয় মান কত? অনেকে জিজ্ঞেস করছিল যে 5203-এ শূন্যের স্থানীয় মান কত বলেন তো। শূন্যের যে জায়গায় বলেন শূন্যের স্থানীয় মান, শূন্যের পরে শূন্য যদি আরেকটা বসান তো শূন্য, শূন্য শূন্য মানে কি? শূন্যই, শূন্যই অ্যান্সার, খ নাম্বার অ্যান্সার। ক্লিয়ার, বুঝে গেছেন? ইজি না? আচ্ছা, শূন্যের স্থানীয় মান হচ্ছে শূন্য, কারণ শূন্যের পরে আরেকটা শূন্য দিলে কি শূন্য শূন্য। মানে ব্যাপারটা হচ্ছে, মানে এটার এটার ব্যাপারটা ব্যাপারটা হচ্ছে এরকম, আপনাদেরকে মাথায় রাখতে হবে যে এইটা হচ্ছে একক। একক মানে 3 একক, এটা অ্যাকচুয়ালি 3 একক, 3 × 1 মানে 3। এটা মানে দশক, তাহলে শূন্য দশক মানে কি? 0 × 10, শূন্যকে 10 দিয়ে গুণ করলে তো শূন্যই হয়, সেই জন্য কিন্তু অ্যাকচুয়ালি এটা কিন্তু শূন্য অ্যান্সার। হ্যাঁ, তাই আমি তো ওইভাবে করে হিসাব করা শিখাইনি, স্থানীয় মান বের করার সিস্টেম আমি কি বলছি, এখানে যে সংখ্যাটা থাকবে তারপরের গুলাতে আপনি শূন্য বসাবেন, শূন্য শূন্য বসাইলে তো শূন্যই হবে। এইভাবে করেও চিন্তা করা যায়, ওইভাবেও চিন্তা করা যায়। এটার কিন্তু অনেকেই ভুল অ্যান্সার দিবে, এটার হবে 10 অ্যান্সার দিবে, এটা কিন্তু 10 অ্যান্সার হবে না, এটার কিন্তু শূন্য অ্যান্সার হবে। মানে এটার স্থানীয় মান বলতে, শূন্যের স্থানীয় মান বলতে 0 দশক, মানে হচ্ছে আপনার শূন্য হবে অ্যান্সার। ক্লিয়ার, বুঝা গেছে? আচ্ছা, এইবার এইবারটা এইবারটা একটু কঠিন, এই কারণে যে এইটা বলেছে মৌলিক সংখ্যা নিয়ে, তো মৌলিক সংখ্যা নিয়ে আমরা পরেও পড়বো। হ্যাঁ, তারপরে একটা অঙ্ক যেহেতু এখানে দিয়েছে, 10 থেকে 19 পর্যন্ত যেই সংখ্যাগুলোর একক স্থানীয় অঙ্কের 9 আছে তাদের সমষ্টি কত? আচ্ছা, তাহলে একক স্থানীয় অঙ্কে 9 আছে 10 থেকে 19 পর্যন্ত। আপনি একটু চিন্তা করেন, 10 থেকে 19 পর্যন্ত একক স্থানীয় অঙ্কে আমরা যদি বলি যে, আপনি একটু চিন্তা করেন 10 থেকে 19 পর্যন্ত, 10 থেকে 60 পর্যন্ত কোনগুলার একক স্থানীয় অঙ্কে 9 আছে? একটা হচ্ছে 19, একক স্থানীয় অঙ্ক মানে লাস্টে 9 আছে 10 থেকে 60-এর মধ্যে। তার মানে কি 29, 39, 49, 59, এগুলোর মধ্যে কি আছে বলেন তো? লাস্ট ডিজিটে 9 আছে না? মানে লাস্ট ডিজিটটা মানেই তো একক স্থানীয় অঙ্ক, এটা একক এটা দশক। বলছে 10 থেকে 60-এর মধ্যে একক স্থানীয় অঙ্কে কোনগুলার আসলে 9 আছে। ক্লিয়ার, বুঝা গেছে? তাহলে দেখেন 10 থেকে 19 মানে 60-এর মধ্যে এইটুকের মধ্যে কিন্তু সবগুলোতে একক স্থানীয় অঙ্কে 9 আছে, কিন্তু এগুলো কি সবগুলো মৌলিক? সেকেন্ড কথা বলছে যে এদের মধ্যে মৌলিক হতে হবে। কি হতে হবে বলেন? এগুলো কি হতে হবে? মৌলিক। এখন মৌলিক কোনটা 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 না, মৌলিক কোনটা না, এটা কিন্তু আমরা শিখবো। তো শিখার আগে এখন একটু আমি মনে করাই দিই যে ওই সংখ্যাটা যদি মানে আর কোনো কিছু দ্বারা বিভাজ্য না হয়, 19, 19 আর 1 ছাড়া কোনো কিছু দ্বারা বিভাজ্য না, 29, 1 আর 29 ছাড়া কোনো কিছু দ্বারা বিভাজ্য না, কিন্তু 39-এর কথা যদি চিন্তা করেন তাহলে কি আমরা জানি 3, 13, 39 হয় না? 3 আর 13 গুণ করলে 3, 13, 39। ক্লিয়ার, 3, 13 কত হয়? 39। তার মানে এই 39 কিন্তু 39 আর 1 ছাড়াও মানে 3 দ্বারা বিভাজ্য। তার মানে 39 কিন্তু মৌলিক সংখ্যা না। 49, 7, 7, 7 আর 7 গুণ করলে 49 হয়। তার মানে 49ও কিন্তু কোনো মৌলিক সংখ্যা না। তাহলে মৌলিক সংখ্যা যাদের লাস্টে 9 আছে এরা কে কে আছে? আমরা কিন্তু মৌলিক সংখ্যা পরে আরো শিখবো, যেহেতু এখানে চলে আসছি একটু আমি হিসাবটা বলি। তাহলে এখানে লাস্টে 9 আছে এমন মৌলিক সংখ্যা হচ্ছে 19, 29 আর হচ্ছে 59, এই তিনটার মধ্যে কিন্তু লাস্টে 9 আছে। এই তিনটা যোগ করলে কি হবে? পুরাটা যোগ করারও প্রয়োজন নাই। আপনি দেখেন 9, 9 আর 9, 3, 9 হচ্ছে 27, লাস্টে 7 কিন্তু একটাতেই আছে, তার মানে ঘ নাম্বারটা অ্যান্সার হবে। আপনারা কিন্তু জাস্ট এইভাবে করে হিসাব করে ফেলতে পারেন যে এই দুইটা তো মৌলিক সংখ্যা না, তাহলে এখানে 9, 9, 9, 3, 9 হচ্ছে 27, লাস্টে 7 একটাতেই আছে, 107 হবে অ্যান্সার। আর পুরোটা করতে চাইলে 27 সাথে থাকলো 2, 2 এর কে 3, 3 2 5, 5 5 হচ্ছে 10, তার মানে 107 হবে অ্যান্সার। ক্লিয়ার, বুঝা গেছে? সবাই বুঝতে পেরেছেন? মানে ক্লিয়ার কি আপনারা? মানে মজার না বিষয়টা? দেখেন সবাই কি বুঝতে পেরেছেন? আবার খেয়াল করেন, আরেকবার একটু বুঝাই দিই। আমরা যদি চিন্তা করি 10 থেকে 60-এর মধ্যে, 10 থেকে 60-এর মধ্যে কি কি মানে কোন কোন সংখ্যাগুলো লাস্টে 9 আছে, কোন কোন সংখ্যাগুলো লাস্টে 9 আছে, মানে 10 থেকে 60-এর মধ্যে আপনার 10 থেকে শুরু করে 60, 19-এর শেষে 9, 29-এর শেষে 9 আছে, 39-এর শেষে 9 আছে, 49-এর শেষে 9 আছে, হ্যাঁ 59-এর শেষে 9 আছে, তাই না? 10 থেকে 60-এর মধ্যে কোনগুলা সংখ্যা শেষে 9 আছে? কারণ শেষে 9 থাকা মানে কিন্তু একক স্থানীয় অঙ্ক নয়, মানে কারণ লাস্টের ডিজিটটাই তো হচ্ছে একক স্থানীয় অঙ্ক।
ক্লিয়ার? লাস্টের ডিজিট থেকেই শুরু করতে হয়, একক দশক শতক হাজার, মানে এটা একক এটা দশক, এটা একক এটা দশক, এটা একক এটা দশক, এটা একক এটা দশক। তাহলে এমন কোন কোন সংখ্যাগুলো আছে যার লাস্টে কি আছে? 9 আছে 10 থেকে 60-এর মধ্যে। সেটা আবার মৌলিক সংখ্যা হতে হবে। তাহলে লাস্টে 9 আছে এরকম মৌলিক সংখ্যা কে কে আছে? 19 একটা মৌলিক সংখ্যা, কারণ 19কে 1 এবং 19 ছাড়া অন্য কিছু দিয়ে ভাগ যায় না। মৌলিক সংখ্যা হচ্ছে এমন সংখ্যা যে ওই সংখ্যাটাকে অন্য কিছু দিয়ে যাতে ভাগ না যায়। আমরা মৌলিক সংখ্যা নিয়ে আরো শিখবো, কোনো টেনশন নাই। মৌলিক সংখ্যা নিয়ে আমরা যে কত পড়া পড়বো কোনো সমস্যা নাই, সুন্দর করে আপনারা শিখে যাবেন, কোনো প্রবলেম নাই। তাহলে এখন জাস্ট এইটুকু জানেন যে মৌলিক সংখ্যা হচ্ছে এমন সংখ্যা যে যেইটাকে ওইটা দ্বারা আর ভাগ করা যায়, ওইটা ছাড়া আর কোনো কিছু দ্বারা ভাগ করা যায় না। যেমন 19কে কোনো কিছু দিয়ে ভাগ যায় না, 39ও কোনো কিছু দিয়ে 29ও কোনো কিছু দিয়ে ভাগ যায় না, কিন্তু 13কে 3 দিয়ে ভাগ যায়, 3 13 39, তার মানে 39 মৌলিক সংখ্যা নয়। আবার 49 7 সাথে 49 7 দিয়ে ভাগ যায়, তার মানে এইটাও মৌলিক সংখ্যা না। কিন্তু 59কে কোনো কিছু দিয়ে ভাগ যায় না। এই সংখ্যাগুলো যে আছে তাদের সমষ্টি কত, মানে এদের যোগ করলে কত হবে? তাহলে 19 29 আর 59 যোগ করলে কত হবে? কিভাবে যোগ করবেন? 9 9 18 আর 9 যোগ করলে 3 9 হচ্ছে 27, 27-এ 7 দিলেন যখনই, লাস্টে 7 তো আর কোনোটা অপশনেই নাই, সেজন্য ঘ নাম্বারটা অ্যান্সার আপনি দাগাই দিতে পারেন। কিন্তু পুরাটা করলে 9 9 18, 3 9 27, হাতে থাকলো 2, 2 আর 3, 2 5 আর 5 10, তার মানে 107। এটাই হবে অ্যান্সার। ক্লিয়ার কিনা? সবাই বুঝেছেন? স্যার আমার কমেন্ট দেখেন, সুজিত দাস আপনাকে খুঁজে আমার গ্রুপ পাচ্ছে, হ্যাঁ আপনাকে খুঁজে আপনার গ্রুপ পাচ্ছে না মানে কি? আপনাকে খুঁজছে আপনার গ্রুপ পাচ্ছে না মানে এইখানে বসে আপনার, ওকে ঠিক আছে, সবাই বুঝতে পেরেছেন, ক্লিয়ার? মৌলিক সংখ্যা নিয়ে আমরা আরো শিখবো যখন, তখন অনেক ট্রিক শিখাই দেবো, সমস্যা নাই। তাহলে বলেন তো 15 থেকে 65 পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক 9 আছে তাদের সমষ্টি কত? এইটার অ্যান্সার কি হবে? 15 থেকে 65, এইটা এইটার এর আগেরটার মধ্যে কি তফাৎ আছে ভাইয়া বলেন তো? 15 আর 65, 15 থেকে ওই 15-র পরেও তো 19ই আসে, 29ই আসে, 39ই আসে, 49ই আসে, 59ই আসে, তাই না? এগুলোর মধ্যে 49 39 বাদ যাবে, 107ই হবে অ্যান্সার। তার মানে এটারও অ্যান্সারটা গ হবে, তাই না? এটার অ্যান্সারটা গ হবে, মানে আমাদের জাস্ট 107ই হবে অ্যান্সার, আগেরটাই, কোনো কিছুই পার্থক্য নাই, কোনো পার্থক্য নাই এখানে। 10 থেকে 60 দেওয়া আর 15 থেকে 65 দেওয়া একই কথা। তো ঠিক আছে, আমাদের 1 নাম্বারের কাহিনী শেষ হলো, 1 নাম্বার টাইপের একক স্থানীয় অঙ্কের মধ্যে। এইবার আমরা শিখবো, হচ্ছে মূলদ অমূলদ সংখ্যা। হ্যাঁ, মূলদ অমূলদ সংখ্যা শিখবো, খুবই সুন্দরভাবে শিখবেন, ঠিক আছে? মূলদ আর অমূলদ সংখ্যা। আচ্ছা, এর আগের টাইপটা আপনারা সবাই বুঝতে পেরেছেন কিনা এটা একটু আমাকে জানান, সবাই কমেন্ট করেন তো, সবাই ক্লিয়ার কিনা? সবাই কমেন্ট করে আমাকে জানান যে সবাই আমরা ক্লিয়ার কিনা। ওকে, সবাই ক্লিয়ার? ওকে, আচ্ছা, ঠিক আছে। ওকে, আপনাদের এইবার এইবার আমরা সেকেন্ড টাইপে যাই। হ্যাঁ, সেকেন্ড টাইপে আমি তাহলে কিছু একটু শিখাই আপনাদেরকে, সুন্দর করে শিখাই। আচ্ছা শুনেন, এখন পৃথিবীতে বাস্তব মানে বাস্তব সংখ্যা বলে একটা জিনিস আছে। হ্যাঁ, বাস্তব সংখ্যা একটা জিনিস আছে, বাস্তব সংখ্যা আপনাদেরকে কিন্তু প্র্যাকটিস করা লাগবে। আমি বলছি যে আমি যখন শিখাবো, শেখার পরে আপনাদের প্র্যাকটিস করা লাগবে বারবার। এই শিখাটা তখনই ফ্রুটফুল হবে যখন আপনি ক্লাসটা রেগুলার করবেন এবং বারবার করে প্র্যাকটিস করবেন। হ্যাঁ, আমার ক্লাসটা প্র্যাকটিস করতেছেন, কারণ আমি অনেক সহজ করে বুঝাই, আমার ক্লাস অবশ্যই বুঝবেন, কোনো সমস্যা নেই। আসেন আমাদের বাস্তব সংখ্যাটা আমরা শিখি। আচ্ছা, বাস্তব সংখ্যা হচ্ছে 2 প্রকারের, আমরা আর নিচে যাব না। বাস্তব সংখ্যা শুধু 2 প্রকারের, এইটা আগে আমি আমি আপনাদেরকে বলে রাখি। পৃথিবীতে বাস্তব সংখ্যা হচ্ছে 2 প্রকারের, এটা দিই, হ্যাঁ, পৃথিবীতে বাস্তব সংখ্যা হচ্ছে 2 প্রকারের। তো বাস্তব সংখ্যা যে 2 প্রকারের, একটা হচ্ছে মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা, আরেকটা হচ্ছে অমূলদ সংখ্যা। মানে মূলদ আর অমূলদের বাইরে কোনো বাস্তব সংখ্যা নাই।
মূলদ আর অমূলদের বাইরে আর কোনো বাস্তব সংখ্যা নাই। মূলদ আর অমূলদের বাইরে কোনো বাস্তব সংখ্যা নেই। স্যার রেকর্ডেড ক্লাস কিভাবে দেখবো স্যার, পরে জানাবেন প্লিজ। রেকর্ডেড ক্লাস ওই যে দেওয়া আছে, কিভাবে দেখবেন ওখানেই দেওয়া আছে গ্রুপের মধ্যে ফিচার্ড অপশনে গিয়ে ক্লিক করলেই দেখতে পাবেন, সমস্যা নেই। আচ্ছা, খেয়াল করেন, এই মূলদ আর অমূলদ মিলেই হচ্ছে বাস্তব সংখ্যা। পৃথিবীতে কি বাস্তব সংখ্যার বাইরে আর কোনো সংখ্যা আছে? আপনারা কেউ একটু বলেন তো পৃথিবীতে। হ্যাঁ, পৃথিবীতে বাস্তব সংখ্যার বাইরে আর কি কোনো? আচ্ছা, আপনাদেরকে একটা কথা বলি, অনেকেই আচ্ছা আমি এই কথাটা বলি যে এই ক্লাসগুলো যখন আপনি করবেন তখন অবশ্যই ল্যান্ডস্কেপ মুডে যেয়ে করবেন। এই যে এইরকম এই মুডে যেয়ে করবেন, এই যে এই মুড, মানে এইরকম মুডে গিয়ে করলে কিন্তু পুরো ক্লাসটা দেখা যায় না। এই 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 ক্লাসটা কিন্তু এইভাবে করে দেখা যায় না। আপনাদের মাথায় রাখতে হবে যে এইভাবে করে কমেন্ট দেখতেছেন আর ইয়ে করতেছেন না, এটাকে করতে হবে ল্যান্ডস্কেপ মুডে করলে আপনি পুরা বোর্ডটা দেখতে পাবেন, বড় বড় দেখতে পাবেন, তাহলে আপনার ক্লাসটা করে মজা লাগবে। আপনার মনে করেন পুরাটা স্ক্রিন জুড়ে দেখেন, পুরাটা স্ক্রিন জুড়ে লেখাটা আছে, তাহলে আপনি দেখতে পাবেন। আর আপনারা খালি অল্প একটু অর্ধেকটা যদি কমেন্টেই চলে যায়, এই জায়গায় ডান পাশে ক্লিক করবেন, অর্ধেকটা যদি কমেন্টে চলে যায় তাহলে কি আপনি দেখতে পাবেন পুরো স্ক্রিনটা? এটুক কিন্তু মাথায় বুদ্ধি থাকতে হবে যে ওইটুক জিনিস দেখে কিন্তু ভালো লাগবে না। ঠিক আছে? পৃথিবীতে বাস্তব সংখ্যার বাইরে কোনো জিনিস আছে কিনা? অ্যান্সার হচ্ছে আছে। পৃথিবীতে সংখ্যা দুই প্রকার, একটা হচ্ছে বাস্তব সংখ্যা আর একটা হচ্ছে অবাস্তব সংখ্যা। আরেকটা কি আছে? অবাস্তব সংখ্যা। এবং অবাস্তব সংখ্যা নিয়ে কিন্তু প্রায় সময় পরীক্ষায়, এখন বিসিএস পরীক্ষায় আসতেছে, অবাস্তব সংখ্যা ইমাজিনারি নাম্বার, যেটার মানে ঘনমূলের ইমাজিনারি নাম্বার, যে √-1 ইকুয়াল আই এর অঙ্ক, আই দিয়ে অঙ্ক আসে আর কি ইদানিংকালে, আই দিয়ে অঙ্ক আসতেছে, দুইবার আসছে বিসিএস ইতিমধ্যে। তা অবাস্তব সংখ্যা নিয়েও আমরা পড়বো। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে বাস্তব সংখ্যা যেমন পড়বো, অবাস্তব সংখ্যাও পড়বো। তাহলে বাস্তব সংখ্যা হচ্ছে মূলত দুই প্রকারের। হ্যাঁ, মানে এরকম আই এর মতো আরেকটা জিনিস আছে ওমেগা, এই দুটো জিনিস আমাদেরকে পড়তে হবে, আমরা পরে পড়বো, এটা আজকের বিষয় না, আমরা পরে পড়বো। বাস্তব সংখ্যা শেষের দিকে আমরা পড়বো অবাস্তব সংখ্যা নিয়ে, ইমাজিনারি নাম্বার নিয়ে। ইমাজিনারি নাম্বারের মানে এই যে √/-1 মানে বর্গমূলের যেটা ইমাজিনারি নাম্বার সেটাকে আই বলা হয়, আর যেটা ঘনমূলের ইমাজিনারি নাম্বার ওটাকে ওমেগা বলা হয়, ঘনমূলের ইমাজিনারি নাম্বার। তো এটা নিয়ে আমরা এই দুটা পার্ট নিয়ে আমরা পড়বো লাস্টে যে, মানে আজকে নয়, মানে এই বাস্তব সংখ্যা লাস্টে যে বাস্তব সংখ্যা যখন শেষ হবে তখন। ওকে, আসেন এখন আমরা তারপরে আমরা যদি বলি তাহলে এর অ্যান্সারটা হচ্ছে বাস্তব সংখ্যার বাইরেও আরো সংখ্যা আছে, সেটাকে বলবো আমরা অবাস্তব সংখ্যা। আচ্ছা, বাস্তব সংখ্যা দুই প্রকারের, একটা হচ্ছে মূলদ সংখ্যা আর একটা হচ্ছে অমূলদ সংখ্যা। ক্লিয়ার? একটা হচ্ছে মূলদ আর একটা হচ্ছে অমূলদ। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আপনি একটা ব্যাপারটা বোঝার চেষ্টা করেন, যদি বাস্তব হয় তাহলে হয় মূলদ হবে, না হলে অমূলদ হবে। আচ্ছা, অমূলদ গুলাকে আমরা যদি ফিক্সড করে দিই, সেটা বাদে যা কিছু থাকবে সবই মূলদ। কথা বুঝছেন কিনা? অমূলদ গুলাকে যদি আমি ফিক্সড করে দিই তাহলে বাকি যা কিছু থাকবে সবগুলাই কি হবে বলেন তো? মূলদ হবে না? প্রমিলা রয়, আপনি জুমে এসে ক্লাস করতে পারেন, হ্যাঁ, ফেসবুকে এসে ক্লাস করতে পারেন, যেখানে ইচ্ছা সেখানে, তবে আপনার নেট কানেকশনটা ঠিক লাগবে। ওকে, তো পৃথিবীতে যত কিছু এই অমূলদ সংখ্যা আছে সেটা বাদ দিয়ে সবই হচ্ছে মূলদ সংখ্যা। অমূলদ সংখ্যাগুলার প্রথম যেই জিনিসটা আপনাকে যেটা জানতে হবে, যদি রুটের ভিতর যদি কি থাকে, যদি পূর্ণবর্গ নয় এরকম যদি জিনিস থাকে সেটা হবে অমূলদ সংখ্যা। প্রথমে এই জিনিসটা বুঝতে হবে, এই জিনিসটা হচ্ছে অমূলদ সংখ্যা, রুটের মধ্যে পূর্ণবর্গ নয়। পূর্ণবর্গ নয় কথাটার অর্থ কি? পূর্ণবর্গ নয় কথাটার অর্থ যে যেইটা কোনো কিছুর স্কোয়ার করে পাওয়া যায় না। বলেন দেখি, যে আমরা যদি বলি একের বর্গ করলে এক পাওয়া যায়, তাহলে একের যদি আমরা বর্গ করি, যেহেতু এক পাওয়া যায়, তাহলে একটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা, মানে এক সংখ্যাটা কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা। তার মানে একের যদি আপনি বর্গমূল করেন সেটা কিন্তু আপনার পূর্ণবর্গ, মানে রুট যদি পূর্ণবর্গ হয় সেটা কিন্তু মূলদ হয়ে যাবে। রুট যদি পূর্ণবর্গ হয় তাহলে সেটা কি হয়ে যাবে বলেন তো? মূলদ হয়ে যাবে। তাহলে এটা মনে রাখবেন, রুটের ভিতরে যদি পূর্ণবর্গ থাকে, পূর্ণবর্গ মানে পূর্ণ সংখ্যার বর্গ। বর্গ মানে কি? ওই যে দুইবার একই সংখ্যা গুণ করলে বর্গ হয় না? আচ্ছা, আপনারা আমাকে বলেন তো, যে ধরেন 0, এখানে দেখেন, সবাই খেয়াল করেন, 0, 1, 2, 3, 4,
আমি সংখ্যাগুলো লিখি, তারপরে আপনারা বলবেন, নিজেরা বলবেন। তারপরে 5, 6, 7, 8, 9 আর 10। আপনারা কি কেউ বলতে পারবেন এই 0 থেকে 10 পর্যন্ত যে আমি সংখ্যাগুলো লিখছি এর মধ্যে কয়টা পূর্ণবর্গ সংখ্যা আছে? কে 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 বলতে পারবেন? দেখি, একটু বুদ্ধি খাটায় বলবেন, আর কিচ্ছু না। কয়টা পূর্ণবর্গ সংখ্যা আছে এখানে 0 থেকে 10-এর মধ্যে? আপনারা গুনে গুনে বলবেন 0 থেকে 10-এর মধ্যে কয়টা পূর্ণবর্গ সংখ্যা আছে 0 থেকে 10 পর্যন্ত? কি মনে হচ্ছে? 0 থেকে 10-এর মধ্যে মানে পূর্ণ সংখ্যার বর্গ কয়টা আছে? 4টি, 3টি, 2টি, 2টি, 3টি, 4টি, 2টি, 3টি, 2টি, 4টি, 3টি, 2টি, 4টি, 3টি, 2টি, 4টি, 3টি, 2টি। ওকে, 3টি, 2টি, ওকে, ঠিক আছে। ওকে, আমি এখন বলি তাহলে কয়টা পূর্ণবর্গ সংখ্যা আছে দেখেন। আচ্ছা, পৃথিবীতে কি এমন কোনো পূর্ণ সংখ্যা আছে যার বর্গ করলে 3 পাবেন? বলেন তো, পাওয়া যাবে? পূর্ণ সংখ্যা আছে, ইয়েস অর নো? এমন কোনো পূর্ণ সংখ্যা আছে যার বর্গ করলে 3 পাবেন? 1-এর বর্গ করলে 1 পাওয়া যায়, 2-এর বর্গ করলে 4 পাওয়া যায়। তাহলে পৃথিবীতে এমন কোনো সংখ্যা আছে যার বর্গ করলে 3 পাবেন? না, নাই। তার মানে 3 কোনো পূর্ণবর্গ না। পৃথিবীতে এমন কোনো পূর্ণ সংখ্যা আছে যার বর্গ করলে 2 পাবেন? 1-এর বর্গ করলে 1 পাওয়া যায়, 2-এর বর্গ করলে 4 পাওয়া যায়, 2 তো √2 এর বর্গ করলে 2 পাওয়া যায়। মানে কোনো পূর্ণ সংখ্যার বর্গ করলে কিন্তু 2 পাওয়া যায় না। তার মানে 2ও পূর্ণবর্গ নয়। পৃথিবীতে কি এমন কোনো সংখ্যা আছে যার বর্গ করলে 4 পাওয়া যায়? আছে না? 2-এর বর্গ করলে 4 পাওয়া যায় না? 2 দুগুণী 4 পাওয়া যায় কি যায় না? যায়। তার মানে 4 কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা, যায় কি না? আচ্ছা, পৃথিবীতে এমন কোনো সংখ্যা আছে যার বর্গ করলে 5 পাওয়া যায়? মানে একই সংখ্যা 2 বার গুণ করলে কি 5 পাওয়া যাবে? এমন কোনো পূর্ণ সংখ্যা আছে? যায় না। পৃথিবীতে এমন কোনো সংখ্যা আছে যার একই সংখ্যা গুণ করলে 6 পাওয়া যাবে? যায় না। একই সংখ্যা গুণ করলে 7 পাওয়া যাবে? যাবে না। কিন্তু 3-এর যদি বর্গ করেন, 3 আর 3 গুণ করলে কিন্তু 9 পাওয়া যাবে। পৃথিবীতে এমন কোনো সংখ্যা নাই যার বর্গ করলে 10 পাওয়া যাবে? যাবে না। পৃথিবীতে এমন কোনো সংখ্যা আছে যার গুণ বর্গ করলে 1 পাওয়া যাবে? হ্যাঁ, 1-এর বর্গ মানে 1 গুণন 1 করলে কিন্তু 1 পাওয়া যাবে। তার মানে 1 একটা পূর্ণবর্গ সংখ্যা। আচ্ছা, আমাকে এখন বলেন 0 কি পূর্ণবর্গ সংখ্যা কিনা? ইয়েস অর নো? 0 কি পূর্ণবর্গ সংখ্যা? ইয়েস অর নো? অ্যান্সার হচ্ছে 0 এর স্কোয়ার করলে কি পাওয়া যাবে? বলেন, 0 এর স্কোয়ার করলে কি 0 গুণন 0 করলে কি 0 পাওয়া যাবে কি যাবে না? পাওয়া যাবে। সেই জন্য কিন্তু 0 এর স্কোয়ার করলে যেহেতু 0 পাওয়া যায়, 0 কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা। 0 কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা। তার মানে আমরা এখান থেকে কি পেলাম? তার মানে এখান থেকে পেলাম যে যেহেতু 0 একটা পূর্ণ সংখ্যা, তার মানে √0 আপনি যদি দেন সেটা হবে মূলত, √1 যদি দেন এইটা হবে মূলত, যেহেতু 1 একটা পূর্ণবর্গ। √4, 4 একটা যে এটা দিয়েছেন সেইটার রুট করলে হবে মূলত। √9, 9 করলে এটা আসবে মূলত। কারণ কি, এখানে মূলত সংখ্যা আছে 1, 2, 3, 4টা। সেটা হচ্ছে 0, তারপরে 1, তারপরে 4, তারপরে 9। ক্লিয়ার? বুঝেছেন? এই কয়েকটার যদি আপনি রুট করেন তাহলে মূলত সংখ্যা পাবেন। 0 থেকে আমরা 10-এর মধ্যে এই যে সংখ্যাগুলো যে লিখেছি, এই সংখ্যাগুলো যদি রুট করেন আপনি মূলত পাবেন। কিন্তু আপনি যদি রুট দেন 2, যেহেতু এই যে 2 একটা অমূলত সংখ্যা, মানে 2 একটা পূর্ণবর্গ নয় এমন সংখ্যা, তার মানে √2 করলে পাবেন অমূলত, √3 করলেও পাবেন অমূলত, হ্যাঁ, √5 করলেও পাবেন অমূলত, √6 করলেও পাবেন অমূলত, √7 করলেও পাবেন অমূলত, √8 করলেও পাবেন অমূলত, এবং √10 করলেও পাবেন অমূলত। ক্লিয়ার? সবাই বুঝেছি? তার মানে এখানে আমাদের মূলত সংখ্যা হচ্ছে 0, 1, 4, 9। এগুলোর রুট করলে আমাদের আসলে, এগুলো যদি পূর্ণবর্গ সংখ্যা, এগুলোর আসলে রুট করলে আমরা কিন্তু মূলত সংখ্যা পাবো। ক্লিয়ার? বুঝেছি? আটও তো, এই যে 8 তো অমূলত, 8 তো পৃথিবীর। শূন্য ও শূন্য মূলত অমূলত দুইটি হয় না, শূন্য শুধু মূলত সংখ্যা, অমূলত কেন হবে? সুজনমণি, আমি যেটা শেখাচ্ছি একটু ভালো করে শিখেন। পূর্ণবর্গের বিষয়টা বুঝেন নাই। পূর্ণবর্গ মানে হচ্ছে পূর্ণ সংখ্যার বর্গ। বর্গ মানে কি, একই সংখ্যা গুণ করলে মানে যেই সংখ্যাটা পাওয়া যায় সেটাই হচ্ছে পূর্ণবর্গ। কথাটা বুঝছেন? মনে করেন 0 এর বর্গ যদি আপনি করেন তাহলে মূলদের মূলদের বাংলা অর্থটা কি? মূলদ মানে মূলদই। মূলকের মূলদের ইংলিশ অর্থ হচ্ছে রেশনাল নাম্বার, রেশনাল, রেশনাল। আর অমূলত মানে হচ্ছে ইরেশনাল।
আজকে ফার্স্ট ডে, তো আমাদের ফার্স্ট ডে হিসাবে আমরা মোটামুটি কিছু কিছু জিনিস শিখতেছি। আমরা কিন্তু সেকেন্ড ডে থেকে ভালো করে কিন্তু পড়ালেখা শুরু করে দিতে হবে। আপনারা কি আমি যা পড়াচ্ছি বুঝতে পারতেছেন? হ্যাঁ, আমি কিন্তু ভেঙে 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 বলবো, কোনো সমস্যা নাই। ঠিক আছে? বর্গমূল সব সংখ্যারই করা যায়। বর্গমূলে পূর্ণ সংখ্যা যেটা পাওয়া যাবে সেটাই হচ্ছে মূলদ সংখ্যা। শরীফুল বলছে যে বর্গমূল যেগুলার করা যায়, বর্গমূল কি √2 এর করা যায় না? 2 এরও বর্গমূল করা যায়, কিন্তু এটা 1.4142 আসবে। কিন্তু যেটার বর্গমূল করলে পূর্ণ সংখ্যা আসবে, সেটাকে বলা হয় হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। ক্লিয়ার? বুঝছেন? আচ্ছা শুনেন, মানে কোনটা পূর্ণবর্গ সংখ্যা এটা বুঝেন। পূর্ণবর্গ সংখ্যা কোনগুলা? পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে যে শূন্য শূন্য, আপনি আগে চিন্তা করবেন পূর্ণ সংখ্যা লিখতে। পূর্ণ সংখ্যা লিখেন। পূর্ণ সংখ্যা যদি আপনাকে লেখা হয়, তাহলে পূর্ণ সংখ্যার মধ্যে কি আছে? পূর্ণ সংখ্যার মধ্যে শূন্য আছে, তারপরে 1 আছে, তারপরে 2 আছে, 3 আছে। এগুলো কি পূর্ণ সংখ্যা না? আপনি দেখেন 3, 4, 5, 6, 7 এরকম করে পূর্ণ সংখ্যাগুলো লিখতে পারবেন না? তাহলে পূর্ণ সংখ্যা, আপনি পূর্ণ সংখ্যা তো মানে কোটি কোটি পূর্ণ সংখ্যা আছে। আমি তারপরও পূর্ণ সংখ্যাগুলোকে একটু লিখি। পূর্ণ সংখ্যা কিছু কিছুগুলো লিখি। এই 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এখনই বুঝবেন যে পূর্ণ বর্গটা কি, তাহলে বুঝতে পারবেন। তাহলে এখন আমি যদি এই পাশে লিখি পূর্ণ বর্গ সংখ্যা, এই পাশে আমি লিখলাম, মনে করেন কি লিখলাম, থামেন, এই পাশে নিচে আনি এগুলোকে। এই পাশে নিচে লিখলাম মনে করেন পূর্ণ বর্গ সংখ্যা। বলেন তো, পূর্ণ বর্গ সংখ্যা, এই পূর্ণ সংখ্যাটার বর্গ করলে, মানে এই শূন্যকে শূন্য দিয়ে যদি গুণ করেন তাহলে শূন্য পাবেন না? তার মানে এই শূন্যটা হচ্ছে একটা পূর্ণ বর্গ সংখ্যা। কারণ কি, এই শূন্যের বর্গ করলে শূন্য পাওয়া যায়। একের বর্গ করলে কি পাওয়া যায়? এককে 1 দ্বারা গুণ করলে কি পাওয়া যায়? 1 পাওয়া যায়। তাহলে 1 একটা পূর্ণবর্গ সংখ্যা। 2 এর বর্গ করলে কি পাওয়া যায়? 2 কে 2 দ্বারা গুণ করলে 4 পাওয়া যায়। 4 একটা পূর্ণবর্গ সংখ্যা। 3 কে 3 দ্বারা গুণ করলে কি 9 পাওয়া যায়। তার মানে 9 একটা পূর্ণবর্গ সংখ্যা। 4 কে 4 দ্বারা গুণ করলে কি পাওয়া যায়? 4 এর বর্গ করলে 16 পাওয়া যায়। 16 একটা পূর্ণবর্গ সংখ্যা, মানে পূর্ণ সংখ্যার বর্গ। পূর্ণ সংখ্যার বর্গ মানে ওই সংখ্যাটার ওই 2 বার গুণ করলে। বর্গ মানে কি? ওই সংখ্যাটাকে 2 বার গুণ করা। তারপরে 5 এর বর্গ করলে 5 গুণন 5 মানে কি? 25। 25 একটা পূর্ণবর্গ সংখ্যা। 6 এর বর্গ করলে 6 গুণন 6 মানে 36। 36 একটা পূর্ণবর্গ সংখ্যা। ক্লিয়ার? বুঝা গেছে? ওকে। 7 এর বর্গ করলে হচ্ছে 7 7 49। 49 একটা পূর্ণবর্গ সংখ্যা। 8 এর বর্গ করলে 8 গুণন 8 মানে 64, এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। 9 গুণন 9 মানে 81, 81 একটা পূর্ণবর্গ সংখ্যা। এরকম করে 10 গুণন 10 মানে 100। তার মানে এগুলো একটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে পূর্ণবর্গ সংখ্যা কি ক্লিয়ার হয়েছেন? যে 1 থেকে 100-র মধ্যে কি কি পূর্ণবর্গ সংখ্যা আছে? 1 থেকে 100-র মধ্যে পূর্ণবর্গ সংখ্যা কি কি আছে? 0 আছে, 1 আছে, 4 আছে, 9 আছে, 16 আছে, 25 আছে, 36 আছে, 49 আছে, 64 আছে, 81 আছে, 100 আছে। এগুলো হচ্ছে পূর্ণবর্গ। তাহলে বাকি যে সংখ্যাগুলো মাঝখানে মাঝখানে আছে, এগুলো পূর্ণবর্গ না। যেমন 0 1-এর পরে তো 2 আছে, 2 পূর্ণবর্গ না। 3 আছে, 3 পূর্ণবর্গ না। 5 আছে, 5 পূর্ণবর্গ না। 7 আছে, পূর্ণবর্গ না। তারপরে 8 আছে, 8 পূর্ণবর্গ না। তারপরে 9টা পূর্ণবর্গ, তারপরে কি 10 পূর্ণবর্গ না, 11 পূর্ণবর্গ না, 12 পূর্ণবর্গ না, 13 পূর্ণবর্গ না, 14 পূর্ণবর্গ না, 15 পূর্ণবর্গ না। তাহলে এগুলো হচ্ছে পূর্ণবর্গ নয়। পূর্ণবর্গ এগুলো হচ্ছে 9, আর এগুলো হচ্ছে পূর্ণবর্গ। ক্লিয়ার? বুঝা গেছে? তাহলে 15, তারপরে 16 পূর্ণবর্গ, কিন্তু 17 না, 18 না, 19 না। এই জিনিসগুলো যদি আপনি রুট করেন তাহলে আপনি কি পাবেন? অমূলদ সংখ্যা। এই জিনিসগুলো যদি আপনি রুট করেন তাহলে কি পাবেন ভাইয়া? এই জিনিসগুলো রুট করলে পাবেন হচ্ছে অমূলদ সংখ্যা। এই জিনিসগুলো যেগুলো পূর্ণবর্গ নয়, এগুলো করলে অমূলদ সংখ্যা পাবেন, কিন্তু এগুলা রুট করলে পাবেন মূলদ সংখ্যা, কারণ পূর্ণ সংখ্যা পাওয়া যাবে। কারণ √9 করলে তো 3 পাওয়া যাবে, একটা পূর্ণ সংখ্যাই পাওয়া যাচ্ছে। তার মানে অ্যাকচুয়ালি এগুলো কিন্তু আমাদের পূর্ণবর্গ সংখ্যাই হয়ে যাচ্ছে। 1 থেকে 100 পর্যন্ত 11টি পূর্ণবর্গ সংখ্যা আছে। 1 থেকে 100 পর্যন্ত আপনার পূর্ণবর্গ কয়টা আছে? এটা তো সহজ। 1 থেকে 100 পর্যন্ত 10টা পূর্ণবর্গ আছে। এই যে 1 2 3 4 5 6 7 8 9, এই যে 10। কিন্তু 0 থেকে 100 পর্যন্ত হইতে 11টা। 0 থেকে 11 পর্যন্ত হইলে ও একজন লিখছে যে 1 থেকে 100 পর্যন্ত 11টা আছে। না, 1 থেকে 100 পর্যন্ত 10টা আছে। কারণ 1 এর স্কোয়ার 1, তারপরে 2 এর স্কোয়ার 4, 3 এর স্কোয়ার। হ্যাঁ, 1 থেকে 100 পর্যন্ত পূর্ণবর্গ সংখ্যা আছে 10টা। ক্লিয়ার? বুঝা গেছে? আবার বলতেছি, মানে এগুলো আস্তে আস্তে আমরা শিখবো। এগুলো
কিছুই না, এগুলো আপনারা পারবেন, আপনারা সবাই মানে ভালো করে পারবেন। এটা 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 খুবই ইজি জিনিস। মানে বর্গ করা মানে একই জিনিস দুইবার গুণ করা, মানে এই যে শূন্য এর বর্গ মানে শূন্য গুণন শূন্য, একের বর্গ মানে এক গুণন এক, দুইয়ের বর্গ মানে দুই গুণন দুই, তিনের বর্গ মানে তিন গুণন তিন, চারের বর্গ মানে কি চার গুণন চার, পাঁচের বর্গ মানে পাঁচ গুণন পাঁচ, এরকম না? তাহলে এই যে সংখ্যাগুলো যেটা পাবেন একই সংখ্যার দুইবার গুণ করে যে সংখ্যাগুলো পাবেন এগুলাকেই বলা হয় পূর্ণবর্গ সংখ্যা। ঠিক আছে স্যার, রিপ্লেসার সমস্যা নেই। আচ্ছা, অনেকে আছে না যে নেটের সমস্যার জন্য পুরাটা দেখতে পাচ্ছেন না, ওই জন্য রিপিট স্যার বলেন। হ্যাঁ, রিপিট স্যার বলেন, তো ওই জন্য এই জন্য আপনাদের নেটের যদি সমস্যা থেকে থাকে, ক্লাসটা তো রেকর্ডেড থাকবে, গ্রুপের মধ্যে রেকর্ডেড থাকবে, ক্লাসটা আবার দেখে নেবেন। মানে আপনার নেট চলে গেছে এই কারণে যদি আপনি সবাইকে বলেন যে হ্যাঁ স্যার আবার রিপিট করেন, আমার জন্যই রিপিট করেন, জিনিসটা কি খারাপ হয়ে যাবে না? জিনিসটা কিন্তু খারাপ হয়ে যাবে না। √6 এরটাও তো পূর্ণবর্গ না। হ্যাঁ, এখানে √6ও পূর্ণবর্গ না, রাইট, √6ও কিন্তু পূর্ণবর্গ নয়। এই যে 5, 6, 7, 8, তারপরে 9টা পূর্ণবর্গ, আবার 10, 11, 12, 13, 15, 14 এইরকম করে। ঠিক আছে, ওকে। তো ঠিক আছে, আমরা মোটামুটি পূর্ণবর্গের এই বিষয়টা বুঝছি। এখন আরো একটা কাহিনী আছে। কাহিনীটা হচ্ছে যে আমরা আরেকটা জিনিস শিখবো, তবে একটু এটা নিয়ে একটু দেখি যে আমাদের কোনো কোনো কোশ্চেনের অ্যান্সার দিতে পারি কিনা। এইটুক যে আমরা শিখলাম, এর ফলে কোনো কোশ্চেনের যদি অ্যান্সার দিতে পারি তাহলে খুব ভালো হয়। নিচের কোনটি মূলদ সংখ্যা? আচ্ছা আচ্ছা, মূলদ আর অমূলদ সম্পর্কে আরো দুইটা কথা বলি। যে মূলদ আর অমূলদের মধ্যে দুইটা আমরা আরো শিখবো, মূলদ আর অমূলদ কিন্তু আরো ভালো করে শিখতে হবে। তার মধ্যে অমূলদের মধ্যে আরো কিছু পার্ট আছে। সেটার একটা বিষয় হচ্ছে রুট। রুট হচ্ছে পূর্ণবর্গ নয়, এটা হচ্ছে অমূলদ। পূর্ণবর্গ নয়, এটা হচ্ছে অমূলদ। আচ্ছা, তার সাথে পাই নামক একটা জিনিস আছে, তারপরে নামক একটা জিনিস আছে। পাই এগুলো কিন্তু অমূলদ সংখ্যা, এগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। ক্লিয়ার? অমূলদ সংখ্যা। হুম, পাই 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 এবং হচ্ছে এগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। আচ্ছা, এগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। পাইয়ের মান হচ্ছে এটা, এটা যেহেতু ভগ্নাংশে প্রকাশ করা যায় না। আচ্ছা, আমরা পাই নিয়ে আরো শিখবো, সমস্যা নাই। ওকে, তো আসেন আমরা আরো আরো আস্তে আস্তে শিখতে থাকি, আস্তে আস্তে পড়তে থাকি, এরপরে আমরা কোশ্চেন সলভ করি। দেখি, এখানে খেয়াল করেন, এখানে খেয়াল করেন যে এই জায়গার মধ্যে বলছে যে মূলদ সংখ্যা কোনটা। আচ্ছা, মূলদ সংখ্যা যদি রুট থাকে তাহলে হচ্ছে অমূলদ। রুট থাকলে এই যে √3 এর মান তো কি √3, চিন্তা করেন 3 কি ছিল? পূর্ণবর্গ। তার মানে পূর্ণবর্গ যেহেতু, এটা এটা কি হয়ে যাবে? অমূলদ হয়ে যাবে। মানে এটা তো পূর্ণবর্গ নয়, পূর্ণবর্গ নয়ের রুট করলে কি অমূলদ না? তার মানে এটা একটা অমূলদ সংখ্যা, তার মানে এটা হবে না। পাই একটা অমূলদ সংখ্যা, একটা অমূলদ সংখ্যা, ঘ নাম্বারটা কারেক্ট হবে। দশমিক যে সংখ্যাগুলো আছে সেগুলো হচ্ছে অমূলদ সংখ্যা হবে, সেগুলো কিন্তু মূলদ সংখ্যা হয়ে যাবে। ক্লিয়ার? দশমিক সংখ্যাগুলো হচ্ছে মূলদ সংখ্যা। আচ্ছা, এখন এখন আসেন আপনাদেরকে আরেকবার আমি বিষয়টা বুঝাই বলি, সবাই খেয়াল করেন। এই জিনিসগুলো এক এক করে আপনারা শিখবেন এবং এমসিকিউ সলভ করবেন এবং সবকিছু সলভ করবেন। আস্তে আস্তে মাথায় ঢুকবে জিনিসটা কি, জিনিসটাগুলো আস্তে আস্তে আপনাদের মাথায় ঢুকে যাবে। আচ্ছা, আপনাকে শুধু যেটা জিনিস জানেন সেটাই তো পড়াইলেও হবে না, সেটা জিনিস পড়াইলে অনেক ভালো লাগবে যে হ্যাঁ আমি আজকে শুধু দশমিকের গুণ শিখলাম, দশমিকের গুণ ভাগও শিখবো, সবকিছু শিখবো, কিন্তু তার সাথে কঠিন কঠিন জিনিসও শিখবো। একটু জিনিসটা খেয়াল করেন। তাহলে মূলত, আর এখানে আমাদের ছিল হচ্ছে অমূলত। তাহলে আমরা এই পাশে আমরা কি কি লিখছি? এখানে সবসময় মনে রাখবেন সকল পূর্ণ সংখ্যা, সকল পূর্ণ সংখ্যা হচ্ছে মূলত। সকল ভগ্নাংশ সংখ্যা, ভগ্নাংশ যদি রুট না থাকে, যদি রুট না থাকে তাহলে ভগ্নাংশটা হবে মূলত। সকল দশমিক দশমিক সংখ্যা, যদি এই দশমিক সংখ্যাগুলোর মধ্যে কি থাকে বলেন তো? দশমিক সংখ্যাগুলোর মধ্যে আপনার কিছুই না থাকে, অথবা মানে এটাকে বলে সসীম দশমিক সংখ্যা আর কি। যদি সসীম দশমিক সংখ্যা হয় সেটা হবে মূলত, অথবা অথবা পৌনপুনিক দশমিক সংখ্যা, পৌনপুনিক যুক্ত যুক্ত দশমিক সংখ্যা, দশমিক সংখ্যাগুলো হবে মূলত। আচ্ছা, এই সংখ্যাগুলো মূলত হবে। অমূলদের যেমন আমি একটা চার্ট দিলাম, অমূলদের চার্টটাতে আমি কি বলেছি? পাই, তারপরে এগুলো হচ্ছে অমূলত। রুটের ভিতরে
রুটের ভিতরে যদি পূর্ণবর্গ নয় নয় এগুলো হচ্ছে আপনার অমূলদ সংখ্যা। ক্লিয়ার? বোঝা গেছে? আচ্ছা, পৌনঃপুনিক। পৌনঃপুনিকগুলো জিনিসগুলো কি? মনে করেন 2.76 দেওয়া আছে, এরকম একটা ফোঁটা দেওয়া আছে উপরে, এই ফোঁটাটাকে বলা হয় পৌনঃপুনিক। এই পৌনঃপুনিক মানে হচ্ছে ওই জিনিসটা বারবার আসবে। মনে করেন 2.9 তারপরে 6 6 6 6 6 চলতেছে আজীবন, এটাকে বলে পৌনঃপুনিক সংখ্যা। ক্লিয়ার? এটাকে বলে পৌনঃপুনিক সংখ্যা। এই জিনিসগুলো কিন্তু মূলত যেটা একই জিনিস বারবার করে আসতেছে, এটা কিন্তু অসীম অসীম চলতেছে, এটা অসীম দশমিক সংখ্যা। কিন্তু যদি পৌনঃপুনিক থাকে তাহলে মানে একই জিনিস বারবার করে রিপিটেশন আসে, সেটাও কিন্তু মূলত হয়ে যাবে। কিন্তু যদি আমাদের অসীম দশমিক সংখ্যা হয়, অসীম দশমিক কিন্তু পৌনঃপুনিক নাই, পৌনঃপুনিক নেই, এই ধরনের সংখ্যাগুলা কিন্তু অমূলদ সংখ্যা। কিরকম? মানে রিপিটেশন আসবে না যেগুলা। যেমন আমি যদি বলি যে 3.24, হ্যাঁ, 1.6 3 3 1 5 এরকম করে চলতেছে মনে করেন, অথবা 1.01 001 অথবা 0001 অথবা 00001, মানে রিপিটেশন নাই। মানে দেখেন, মানে 01 01 তো রিপিটেশন নাই, এখানে যেমন রিপিটেশন ছিল, মানে বারবার আসতেছে না একই জিনিস, তখন কিন্তু সেটা কিন্তু অমূলদ সংখ্যা হয়ে যাবে। এই কয়েকটা হচ্ছে অমূলদের পার্ট। ক্লিয়ার? বুঝেছি? এখন একটা জিনিস মনে রাখতে হবে, যেমন ইয়ের মানটা অনেকেই মনে করে যে পাইয়ের মান হচ্ছে 22.7। এটা কিন্তু ভুল। পাইয়ের মান 22.7 হচ্ছে ধরা হয়। পাইয়ের মান যদি 22.7 হতো, এটা কিন্তু মৌলিক সংখ্যা মানে মূলদ সংখ্যা হয়ে যেত। পাইয়ের মানটা আসলে শেষ নাই, 3.14159 এইভাবে করে চলতে থাকে। এইটার হিসাবে সুবিধার্থে এর মানটা 22/7 ধরা হয়। মানে এটা কিন্তু একটা অমূলদ সংখ্যা, তাই এটাকে কিন্তু ঘনাংশ আকারে প্রকাশ করা যাবে না। পাই মানে কি? 22/7, এটা কিন্তু ভুল। পাই মানে 22/7 ধরা হয়, যাতে করে এই যে একটা বড় মান, এটাকে আমরা সংক্ষিপ্তভাবে করে হিসাবের ক্যালকুলেশন করার জন্য আমরা করতে পারি। কিন্তু পাই পাই মানে কিন্তু 22/7 নয়, মানে পাই এর মানটা হচ্ছে 22/7 কাছাকাছি, সেই জন্য আপনাদের ভগ্নাংশ যাতে কাটাকাটি আমরা তাড়াতাড়ি করতে পারি, তাই 22/7 ধরা হয়। কিন্তু এটা একটা অমূলদ সংখ্যা, এটা একটা অসীম দশমিক সংখ্যা, এটা এটা আজীবন চলতে থাকে। পাই এর মান 3.1416 ধরা হয় অনেক সময়, 3.14 ধরা হয় অনেক সময়, 3.15। আপনি যদি আপনার মানে গুগলে সার্চ দেন যে পাই ইকুয়াল হোয়াট, মানে পাই এর ডিজিট কতগুলা পর্যন্ত লিখেন, বা ভ্যালু অফ পাই, দেখবেন যে আপনি 100 150 ডিজিট পেয়ে যাবেন, হাজার হাজার ডিজিট পাবেন। অনেকেই আছে যেমন ওদের 100 ডিজিট মুখস্থ আছে পাইয়ের মান। ঠিক আছে? ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছেন? ওকে, এই আর কি, আমি একটু কঠিন জিনিসটা বলে দিলাম। এখন আসেন আমরা দেখি আবার এমসিকিউ গুলোর দিকে তাকাই, যে আমরা আসলে পারতেছি কিনা। আচ্ছা, নিচের কোনটা মূলদ সংখ্যা? খেয়াল করেন, √5, 5কে রুট করলে, 5-এর যদি আপনি রুট করেন তাহলে কি এটা তো পূর্ণবর্গ নয়, তাহলে তো মূলদ হবে না। 7ও তো পূর্ণবর্গ নয়, মূলদ হবে না। √10, 10ও তো পূর্ণবর্গ নয়। 4 একটা কি পূর্ণবর্গ সংখ্যা, এটা পররাষ্ট্র মন্ত্রণালয় প্রশাসনিক কর্মকর্তার পরীক্ষায় এসছে। সসীম দশমিক মানে দশমিকের পরে মানে 2টা ডিজিট আছে, মানে সসীম সংখ্যক আছে, সসীম মানে যার শেষ আছে। ঠিক আছে? ওকে, দেখেন, নিচের কোনটি মূলদ সংখ্যা? তার মানে √5 একটা অমূলদ সংখ্যা, কারণ এটা পূর্ণবর্গ নয়। √7 একটা অমূলদ সংখ্যা, √10 একটা অমূলদ সংখ্যা, কারণ 10 হচ্ছে পূর্ণবর্গ নয়, 5ও পূর্ণবর্গ নয়, 7ও পূর্ণবর্গ নয়, কিন্তু 2-এর স্কোয়ার করলে 4 পাওয়া যায়। তার মানে এটা একটা মূলদ সংখ্যা। ক্লিয়ার? সবাই বুঝেছি? সবাই ক্লিয়ার কিনা একটু আমাকে জানান তো, সবাই ক্লিয়ার হয়েছেন? আচ্ছা, দেখেন, √8, 8-এর √, মানে 2 এর উপরে কিউব করলেই কিন্তু 8 আসে, তাহলে √8 মানে কিন্তু 2, এটা একটা পূর্ণ সংখ্যা। তাই মূলদ সংখ্যা কোনটা? তাহলে দেখেন তো, √8 মানে তো 2, তাহলে এটাই মূলদ সংখ্যা, কারণ 2 এর কিউব করলে তো 8 পাওয়া যায়। যেহেতু √8 মানে তো 2, এটা একটা পূর্ণ সংখ্যা। √18, এই যে এটাকে তো পূর্ণবর্গ নয়, তার মানে অমূলদ। √12 পূর্ণবর্গ নয়, অমূলদ। 27 তো কারো মানে সংখ্যার বর্গ নয়, তার মানে এইটারও অ্যান্সার হবে ক নাম্বার। ক্লিয়ার? সবাই কি বুঝেছি? মানে এটা বুঝতে হবে যে 2 এর কিউব করলে কি আসে? 8 আসে না? তাহলে √8 মানে কি আসবে? 2। মানে 2 এর কিউব মানে 8, এই কথার অর্থ হচ্ছে √8 মানে হচ্ছে 2।
মানে 2 এর কিউব মানে কি 2 গুণন 2 গুণন 2, মানে 2 দ্বিগুণী 4 দ্বিগুণী 8। কিউব মানে হচ্ছে এই 3 বার একই জিনিস গুণ করলে 8 পাওয়া যায়, 3 বার 2 গুণ করলে 8 পাওয়া যায়। যেমন কিউব রুট যদি আমি 27 বলি, কিউব রুট যদি 27 বলি, কোন সংখ্যা 3 বার গুণ করলে 27 পাওয়া যায়? অ্যান্সার হচ্ছে 3 বার গুণ করলে 3 গুণন 3 গুণন 3, 3 তিরিকা 9, 3 9 27। ক্লিয়ার? এরকম কিউব রুট 8 মানে তো 2, তাহলে মানে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা মানেই মূলদ সংখ্যা, আর এগুলো কিন্তু অমূলদ সংখ্যা। ওকে, ঠিক আছে। এবার ঘন। আচ্ছা, মানে মানে যার কিউব করলে আপনি পূর্ণ সংখ্যা পাবেন, সেটাই তো হচ্ছে মূলদ সংখ্যা হবে কিউব করলেও। মানে আপনাকে তো পূর্ণ সংখ্যা পেতে হবে, মূলদ সংখ্যা পেতে হলে পূর্ণ সংখ্যা বা ভগ্নাংশ সংখ্যা পেতে হবে। তাহলে বলেন দেখি যে এই যে 243 যে আছে, 243 যে সংখ্যাটা আছে, এটা পৃথিবীর কোনো সংখ্যাকে 3 বার। আচ্ছা, এই জিনিসগুলো আমি একটু শিখাবো আপনাদের, এগুলো একটু মুখস্থ রাখবেন যে কার কিউব করলে কি হয়। যেমন 1-এর কিউব করলে 1 গুণন 1 গুণন 1 করলে 1 আসে, 2-এর কিউব করলে 2 গুণন 2 গুণন 2 করলে 8 আসে, 3-এর কিউব করলে 3 গুণন 3 গুণন 3 করলে 3 তিরিকা 9, 3 9 27 আসে, 4-এর কিউব করলে কি আসবে? 4 4 16, 4 16 64 আসে। এরকম করে 5-এর কিউব করলে কি আসবে? 5 গুণন 5 গুণন 5, 5 5 25, 5 25 125 আসে। আচ্ছা, 6-এর কিউব করলে 6 গুণন 6 গুণন 6, 6 6 36, আর 6 36-এ 216 আসবে। 7-এর কিউব করলে দেখেন 7 7 49, তাকে যদি আপনি 7 দিয়ে গুণ করেন 7 9 63, 4 7 28, 28 আর 6 হচ্ছে আপনার 34, মানে কিন্তু 343 আসবে। তার মানে কিউব রুট 343 মানে কিন্তু হচ্ছে 7। তার মানে এটার অ্যান্সারটা কিন্তু হবে খ নাম্বার, মূলদ সংখ্যা। আর বাকিগুলার কিউব করলে ওই যে রুট করলে যেমন যেই অবস্থা, যে আপনার আপনার রুট করলে, মানে রুট করলে মূলদ সংখ্যা অমূলদ সংখ্যার বিষয়টা আসলে কি দেখেন। আমরা যদি বলি √9, √8, √10 আর √11, এগুলোর মধ্যে মূলদ সংখ্যা কোনটা? আপনি সহজে বলবেন যে √9, কারণ এটা পূর্ণবর্গ সংখ্যা। কারণ কি? কারণ √9 করলে 3 পাওয়া যায়। আর এগুলোর গুলো কিন্তু আপনি কি পূর্ণ সংখ্যা কি পাবেন? এগুলো রুট করলে কি পূর্ণ সংখ্যা পাবেন? পাবেন না। যেইটা রুট করলে পূর্ণ সংখ্যা পাওয়া যাচ্ছে সেটাই কিন্তু মূলদ হচ্ছে। সেই রকম যেটার কিউব করলে পূর্ণ সংখ্যা পাওয়া যাবে সেটাই মূলদ হবে। ক্লিয়ার? যেটার কিউব করলে পূর্ণ সংখ্যা পাওয়া যাবে সেটাই মূলদ হবে, যেটার কিউব করলে পূর্ণ সংখ্যা পাওয়া যাবে না সেটা মূলদ হবে না। এগুলো তো কারো কারো কিউব তো আর এটা পাওয়া যায় না। বুঝতে পেরেছেন? হ্যাঁ, সেই জন্য কিউব আর স্কোয়ার কোন পর্যন্ত মুখস্থ করতে হবে এটা আমি আপনাদেরকে শেখাবো। হ্যাঁ, এটা আমি আপনাদেরকে শেখাবো। স্কোয়ার করা এবং কিউব করা এই জিনিসগুলো কিন্তু আমি শেখাবো আপনাদেরকে। খুবই ইন্টারেস্টিং পার্ট আছে যে স্কোয়ার এবং কিউব কিভাবে করে করে। ওকে, ঠিক আছে। নিচের কোনটা মূলদ সংখ্যা? নিচের কোনটা মূলদ সংখ্যা? এইটা হচ্ছে যে এখানে এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে যে √11 এটা কি একটা মূলদ সংখ্যা, নাকি √6/3 এটা কি একটা মূলদ সংখ্যা, √8/7 এটা কি একটা মূলদ সংখ্যা? কি অবস্থা, কোনটা মূলদ সংখ্যা? এখানে খেয়াল করেন, খুবই ইন্টারেস্টিং। √11 তো মূলদ সংখ্যা হওয়ার কোনো প্রশ্নই আসে না, কারণ 11-এর রুট করলে এটা তো একটা পূর্ণবর্গ না, তার মানে এটা মূলদ সংখ্যা হওয়ার প্রশ্নই আসে না। আচ্ছা, √6/3, √6/3 খেয়াল করেন, √6/3 দেওয়া আছে, এটা কি একটা মূলদ সংখ্যা না অমূলদ সংখ্যা? কিভাবে করবেন বলেন? এটা করার সিস্টেমটা কি হবে? এটা করার যেটা সিস্টেম হবে যে √6-কে আপনি ভাঙলে তো কিছু পাচ্ছেন না, মানে এটাই তো একটা অমূলদ সংখ্যা, ভাঙলে ভাঙলে আপনি কিছু পাচ্ছেন না, তার মানে এটা একটা কিন্তু অমূলদ সংখ্যাই হচ্ছে। √6 যেহেতু অমূলদ সংখ্যা, এখানে √8ও অমূলদ সংখ্যা, √7ও অমূলদ সংখ্যা, এটাও হচ্ছে না। এখন এই জায়গায় দেখেন √27, এটা কাটাকাটি করা যায় কিনা? আপনি রুট নিয়ে 27 আর 28 কাটাকাটি করা যায়? আপনার দুইটাই কিন্তু 3 দিয়ে যায়, যে 3 9 27 আর 3 12 3 16 48, তার মানে √9/16। আপনি চিন্তা করেন তো 9/16 যে আছে, √9 করলে 3 আসে, √16 করলে 4 আসে, তার মানে এটা একটা ভগ্নাংশ সংখ্যা। তাহলে ভগ্নাংশ সংখ্যা কিন্তু একটা মূলদ সংখ্যা। কথা কি বুঝা গেছে? আচ্ছা, আজকের ক্লাসে আমি ডিটেইলস আর মানে আমি ডিটেইলসে যাচ্ছি না এখন, যেহেতু আমরা আজকে ফার্স্ট ক্লাস, আমরা কিন্তু অনেক কিছু আগে শিখবো, শিখে শিখে এগুলো আস্তে আস্তে আমরা আরও ট্রাইও করবো, কারণ এগুলো না হলে কিন্তু আপনারা পারবেন না, কারণ এগুলো সম্পর্কে আমাদেরকে বোঝাতে হবে। এখন কিন্তু এটা কেন অমূলদ, এটা কেন অমূলদ, কোনটা স্কোয়ার করলে কি হয়, আজকে যেহেতু ফার্স্ট দিনে আমরা এতটুকুই শিখি। তো আপনারা খুব ভালো থাকেন, কালকে কিন্তু আমাদের আবার ক্লাস হবে, তাই না? এই পুরা 10টার দিকে এই যে আমাদের এই গ্রুপের নামটা মুখস্থ রাখবেন, গ্রুপের নামটা, এই গ্রুপের মধ্যেই
ক্লাস করতে, লাইভে ক্লাস করতে চলে আসবেন। আর যারা জুমে ক্লাস করতেছেন জুমেও ক্লাস করতে পারেন, একই জুমের আইডিতেই ক্লাস হবে। তো ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। আর এখনই পোস্ট করে দেওয়া হচ্ছে, আপনারা রেকর্ডেড ক্লাস অবশ্যই দেখে নেবেন যারা যারা পাননি। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।